আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই সবাইকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আশা করি আপনাদের অনেক ভালো কেটেছে। আপনারা অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ইনবক্সে জানিয়েছেন। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আজকে আমাদের ধ্বনি পরিবর্তনের উপর যে ক্লাস বা আমাদের ক্লাস নেওয়ার যে মেথড, এটা অলরেডি আমরা জানি যে আমরা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসের উপর পরীক্ষা নিচ্ছি, আবার ক্লাসের মাঝখানে আমরা কুইজ নিচ্ছি। হ্যাঁ, তো এগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। তো আজকের আমাদের টপিক ধ্বনি পরিবর্তন 2। আমরা ধ্বনি পরিবর্তন 1 পড়েছিলাম। আমার বিশ্বাস সেটি আপনারা বাসায় বসে নোট করেছেন, প্র্যাকটিস করেছেন এবং সামনের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিয়েছেন। ঠিক আছে, তো আজকে আমরা ধ্বনি পরিবর্তন 2 পড়ব। ঠিক আছে, তো ধ্বনি পরিবর্তন 2-এ আমরা যেটা রেখেছি, প্রথমে যে টপিকটি রেখেছি সেটির নাম হচ্ছে স্বরসঙ্গতি। ঠিক আছে, তো ধ্বনি পরিবর্তন থেকে কি প্রশ্ন আসে এটা প্রথম ক্লাসে বলেছিলাম, তারপর আবার বলি। ধ্বনি পরিবর্তন থেকে সংজ্ঞা আসতে পারে যে এইটা হলে এটা কাকে বলে, দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে, দুটি সমবর্ণের একটি কি হারিয়ে গেলে কি বলে, মাঝখান থেকে একটি স্বরধ্বনি হারিয়ে গেলে কি বলে, বা মাঝখান থেকে ব্যঞ্জনধ্বনি হারিয়ে গেলে তাকে কি বলে। এরকমভাবে নানান ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে আসতে পারে একটি দেওয়া থাকবে, ধ্বনি পরিবর্তন দেওয়া থাকবে, উদাহরণ দেওয়া থাকবে, সেটা নিচে লেখা থাকবে এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে। ঠিক আছে, তো অনেকগুলো নিয়ম দেওয়া থাকবে, অথবা একটা নাম দেওয়া থাকবে যে নিচের কোনটি বিষমীভাবের উদাহরণ, নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরণ, নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ, এরকমভাবে দেওয়া থাকতে পারে। তো এরকমভাবে থাকে। এবং এই ধ্বনি পরিবর্তন আসলে অনেকটি ইম্পর্ট্যান্ট এবং কিছুটা কঠিন, কিন্তু আমরা যদি এটা বুঝে মুখস্থ না করি, মানে যদি মুখস্থ না করে যদি বুঝে আমরা আত্মস্থ করি, তাহলে কিন্তু এটা পারা যাবে। ঠিক আছে, ধ্বনি পরিবর্তনের নিয়মটা হচ্ছে বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল ওয়ার্ড, অরিজিনাল শব্দ। বাম পাশে যেটা থাকে এটা থেকে কি পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা কি উচ্চারণ করি, এটার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। ধ্বনি পরিবর্তনে অর্থের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে আমরা উচ্চারণ করি। সেই উচ্চারণটা কি হয়, অঞ্চল বেঁধে, অর্থাৎ জড়তার কারণে, অজ্ঞতার কারণে, নানান কারণে আমরা একটা শব্দ থাকে কিন্তু আমরা উচ্চারণ করি আরেকটা। এখন এই যে একটা শব্দ যে আমরা আরেকটা উচ্চারণ করি, সেইটা কিভাবে, এই ভুল উচ্চারণ যেগুলো আমরা করছি এগুলো আসলে কোন নিয়মে হচ্ছে বা কিভাবে হচ্ছে, এটা ব্যাকরণবিদ যারা আছেন তারা বিভিন্ন নিয়মকানুন বের করেছেন যে এরকম থাকলে এরকম উচ্চারণ করি এটাকে এই বললাম, এরকম থাকলে এরকম উচ্চারণ করি এটাকে এই বললাম, এইভাবে নানানভাবে তারা ব্যাখ্যা করেছেন। তো এটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, বলেওছিলাম। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় স্বরসঙ্গতি, অর্থাৎ স্বরের সঙ্গতি ঘটবে। আমরা স্বর জানি, স্বর হচ্ছে, স্বরধ্বনি হচ্ছে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি এবং স্বরবর্ণ হচ্ছে আমরা জানি 11টি। তাহলে স্বরসঙ্গতি মানে হচ্ছে স্বরবর্ণের বা স্বরধ্বনির যেগুলো আছে সেগুলোর সঙ্গতি ঘটবে। ঠিক আছে, তো এটা এখানে স্লাইড আকারে লিখে রেখেছি, কারণ হচ্ছে এটা সংখ্যা এত বেশি, এটা যদি আমি পুরোটুকু হাতে লিখি এখানে, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে, যে কারণে এখান থেকে আগে থেকে লেখা আছে, কিন্তু যেটুকু বোঝানোর দরকার সেটা কিন্তু আমি লিখে লিখে বোঝাবো। ঠিক আছে, তো আমরা একটু এখানে কি লিখে রেখেছি সেটা আমরা একটু দেখি। আমরা এখানে লিখে রেখেছি যে স্বর অর্থ স্বরধ্বনি, অর্থাৎ আমরা এখানে স্বর বলতে স্বরধ্বনি বুঝবো, আর সঙ্গতি মানে অর্থ, অর্থাৎ মিল বুঝবো, মানে একটার প্রভাবে আরেকটার একটা মেলবন্ধন বুঝবো। ঠিক আছে, তো সেইটার একটা সংজ্ঞা এখানে আছে যে পূর্ববর্তী বা পরবর্তী স্বরের প্রভাবে শব্দের মধ্যে অপর স্বরধ্বনি পরিবর্তিত হয়ে প্রভাবকারী স্বরধ্বনির সঙ্গে সঙ্গতি রক্ষা করলে তাকে স্বরসঙ্গতি বলে। ঠিক আছে, অর্থাৎ একটা স্বরের প্রভাবে আরেকটা স্বর কী করবে, সঙ্গতি লাভ করবে, মানে কিছুটা উচ্চারণের সুবিধার কারণে প্রথম যে ধ্বনিটা বলা হবে কিছুটা ওইটার সাথে মিলিয়ে আরেকটা হবে, বা পরেরটার সাথে মিলিয়ে প্রথমটা চেঞ্জ হয়ে যাবে, এরকম ব্যাপার ঘটবে। এটা আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। তো এই স্বরসঙ্গতিটা হচ্ছে 4 প্রকারের হতে পারে। প্রথমটা হচ্ছে প্রগত, পরাগত, মধ্যগত এবং অনন্য। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম আসতে পারে যে স্বরসঙ্গতি কয় প্রকার। স্বরসঙ্গতি 4 প্রকার: প্রগত, পরাগত, মধ্যগত এবং অনন্য। এটা বলে রাখি, প্রগত মানে হচ্ছে প্রথম স্বরধ্বনির প্রভাবে পরে স্বরধ্বনি যদি পরিবর্তন হয়ে যায় সেটাকে আমরা বলছি প্রগত। পরাগত হচ্ছে পরেরটার প্রভাবে যদি আগেরটা চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে পরাগত। মধ্যগত হচ্ছে দুই পাশের ধ্বনির প্রভাবে যদি মাঝখানেরটা পরিবর্তন হয়ে যায় সেটাকে আমরা বলবো মধ্যগত। এবং অনন্য মানে হচ্ছে দুইটার প্রভাবে যদি দুইটাই চেঞ্জ হয়ে যায়, মানে ভাইস ভার্সা, হ্যাঁ, দুইটার পরিবর্তে দুইটাই চেঞ্জ হয়ে যাবে, এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলছি অনন্য। হ্যাঁ, তো আমরা এটা উদাহরণ না দিলে বুঝবো না।
আমরা একটা উদাহরণ লিখছি। এখানে উদাহরণগুলো কি করতে হবে, এমনিতে বইগুলোতে কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া আছে, নিচে নিচে দেওয়া আছে। তা আমরা ধারাবাহিকভাবে নিচে নিচে পড়বো না, এটা আমরা চারটা একসাথে পড়বো এবং পার্থক্য করে পড়বো, ঠিক আছে? তো স্বরসঙ্গতি, সবগুলো স্বরসঙ্গতি। প্রথমটা বলেছি প্রগত, পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তীতে স্বরধ্বনি পরিবর্তন হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে এটা উল্টাটা কথা, পরবর্তী স্বরধ্বনির প্রভাবে আগেরটা চেঞ্জ হবে। আমরা একটু উদাহরণ দেখি। এইখানে দেখুন লিখেছি আমি শিকা থেকে শিকে। শিকাতে আমরা দেখি এখানে কি স্বরধ্বনি ছিল। শিকাতে ছিল ই, শিকাতে এখানে ছিল ই, আর এখানে ছিল কি আ, তাই না? কিন্তু এইখানে শিকে এখানে কি আছে, ই ঠিকই আছে, কিন্তু আ চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এ হয়ে গেছে। অর্থাৎ প্রথম যে ই আছে, প্রথম ইয়ের এখানে যে প্রথম যে ই আছে, ই এর প্রভাবে এই যে আটা আছে, আটা এখানে সে চেঞ্জ হয়ে গেল কি একার হয়ে গেল, তাই না? তাহলে শিকা থেকে শিকে, শি কিন্তু ঠিক আছে, এই পাশেও শি আছে, এই পাশেও শি আছে, কিন্তু এই যে কাটা আছে, কাটা কিন্তু এই পাশে চেঞ্জ হয়ে এ হয়ে গেছে। তো যেহেতু প্রথমটা ঠিক আছে, প্রথমটার প্রভাবে যেহেতু দ্বিতীয়টা চেঞ্জ হয়েছে, এই জন্য এটা আমরা বলছি প্রগত। আর যদি এটা উল্টাটা হলে তার সেটাকে আমরা বলতাম পরাগত, ঠিক আছে? সেম কথা দেখেন তোলাতে দেখেন তু কিন্তু ঠিক আছে, এখানে ছিল তু, এইখানে কিন্তু ওটা কিন্তু ঠিক আছে, এইখানে ছিল লা অর্থাৎ আ ছিল, কিন্তু এই পাশে আর আ নেই, এটা চেঞ্জ হয়ে গেল ও হয়ে গেল। তাহলে তোলা থেকে তুলো যখন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি প্রগত, কারণ প্রথম অংশ কিন্তু ঠিক আছে, প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা কিন্তু চেঞ্জ হচ্ছে। সেম কথা হচ্ছে মিথ্যা থেকে মিথ্যে, এখানে আকার ছিল, এই পাশে হচ্ছে একার। মিঠা থেকে মিঠে, আকার ছিল একার হয়েছে। পূজা থেকে পুজো, পূজা থেকে পুজো। পু ঠিক আছে, দেখেন পু ঠিক আছে, যাটা কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে। হ্যাঁ, এখানে যেহেতু আমরা ধ্বনি বলছি, এখানে একটু ভুল বোঝার সুযোগ আছে। আপনার হয়তো মনে হতে পারে যে এই পাশে হচ্ছে পর নিচে আছে দীর্ঘকার আছে, আর এখানে হচ্ছে হর্ষকার কেন হলো। মূলত আমরা তো ধ্বনি পড়ছি, আমরা দন্তন্য বা মূর্ধন্য যেটাই হোক সেটা হচ্ছে ন ধ্বনি, তাই না? ধ্বনি কিন্তু একটাই। ঠিক তেমনি যেহেতু দীর্ঘকার বা হর্ষকার এটা কোনো ব্যাপার না, ধ্বনি একটাই, আমরা পুই বলবো, ঠিক আছে? তাহলে এই যে ও ধ্বনির প্রভাবে যাটা কি হয়ে গেছে, ও হয়ে গেছে। সেম কথা জুতা থেকে জুতো, ফিতা থেকে ফিতে, আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। রূপা থেকে রূপো, ঠিক আছে? রু কিন্তু ঠিকই আছে, ওকার ঠিক আছে, দীর্ঘকার ঠিক আছে, কিন্তু এখানে আকারটা চেঞ্জ হয়ে ও হয়ে গেল। এখন এটার উল্টাটা শুধু করবে, দেখেন খুব সহজ, এটা সবাই পারে, এটা কঠিন কিছু না। বোনা থেকে এখানে কি ছিল, প্রথমে এই বর্ষাতে কি ছিল, এখানে আমি একটু লিখি। বোনাতে এখানে লিখি, বোনা থেকে কি হয়েছে, বোনা থেকে হয়েছে বুনো, তাই না? আচ্ছা, বোনাতে এখানে ছিল উ, আর নাসাতে কি ছিল আকার। এখানে ব্যঞ্জন বর্ণ পরিবর্তন হবে না, মাথার মধ্যে রাখতে হবে নাম তার স্বরসঙ্গতি। তাহলে স্বর যেগুলো আকার ওকার হর্ষিকার দীর্ঘিকার যেগুলো আছে, অর্থাৎ কার চিহ্ন যেগুলো আছে, এগুলো কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমার এখানে ব আছে আর ন আছে, ব এবং ন কিন্তু চেঞ্জ হবে না, তাই না? এখানে ব নে কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই ব এবং নর সাথে যে স্বরধ্বনিগুলো যুক্ত আছে সেইগুলো চেঞ্জ হবে। তাহলে ব সাথে যুক্ত ছিল উ, আর নার সাথে যুক্ত ছিল, নর সাথে যুক্ত ছিল আ। এটা কি পরিবর্তন হয়েছে আমরা এবার দেখি। আমরা দেখি এটার উদাহরণটা মনে হয় ভুল হয়ে গেছে। এটার উদাহরণ বোনা থেকে বুনো, এটা এখানে হবে না। বোনা থেকে বুনো, যে দেখেন বোনা থেকে বুনোর উদাহরণটা এটা ভুল এখানে আছে, এটা এই পাশে আসবে। হ্যাঁ, কারণ প্রথমটার প্রভাবে দ্বিতীয়টাই কিন্তু চেঞ্জ হয়েছে এখানে, তাই তো? তাহলে প্রথমটার উদাহরণ এটা এখানে হবে না। আমরা পরের উদাহরণ নেওয়ার কথা বলি। এই উদাহরণটা প্রগতর হয়ে গেছে। পরাগতর উদাহরণটা আমরা দেখি। মিলা থেকে মেলা। তাহলে মশাতে এখানে ই আছে, লাসাতে এখানে আ আছে, ঠিক আছে? মশাতে এখানে কি আছে, এ আছে, আর লাসাতে কি আছে, লাসাতে আ আছে। দেখেন এইখানে যে এই যে মশাতে যে ই আছে, এই ইটা কিন্তু এই পাশে এসে কী হয়ে গেছে, এ হয়ে গেছে। আর আ কিন্তু ঠিকই আছে, অর্থাৎ এই আটা ঠিকই আছে, কিন্তু ইটা চেঞ্জ হয়ে এ হয়ে গেছে। অর্থাৎ পরেরটা ঠিক আছে, আগেরটা চেঞ্জ হয়ে যাবে। সেম কথা এখানে দেখেন,
বুঝা থেকে বোঝা, এ ঝা কিন্তু এখানে এখানে ঠিকই আছে, কিন্তু এখানে বু হয়ে গেছে কি বো। তারপর দেখেন লিখা, লিখার যে এখানে আ আছে এই পাশেও আ আছে, অর্থাৎ এই আ পরেরটা কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এই যে ইটা এখানের যে ই ছিল এখানে ইটা কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে, এই যে রস্যইটা এখানে এসে গেছে একার হয়ে গেল। ঠিক আছে, সেম কথা দেশি থেকে দেশি, দেখেন এখানে দেশির যে সিটা কিন্তু এখানে ঠিক আছে, তাই না, কিন্তু এখানে যে একার ছিল একারটা কি হয়েছে রস্যইকার হয়ে গেছে। অর্থাৎ আমরা এইখানের যে উদাহরণগুলো দেখছি যে পরের ধ্বনিটা ঠিক আছে, আগের ধ্বনিটা পরিবর্তন হয়ে গেছে, এটাকে আমরা বলছি পরের ধ্বনির প্রভাবে আগের ধ্বনি যদি পরিবর্তন হয়, ধ্বনি বলতে আমরা স্বরধ্বনির কথা বোঝাচ্ছি, স্বরধ্বনি যদি পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি পরাগত। সেম কথা অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এবং এখানে আমার যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো পড়লে আশা করি হয়ে যাওয়ার কথা, কারণ এই উদাহরণগুলো সীমিত কিন্তু, এবং সব বইয়ে মোটামুটি দেখবেন উদাহরণগুলো এই একই উদাহরণ দেওয়া আছে। আপনি বিভিন্ন গাইড বইয়ে যান বা বইয়ে যান, হায়াত মোহাম্মদের বইতে যান, মোটামুটি যেসব বই একটু পরিচিত বা বোর্ড ব্যাকরণের যে বইগুলো আছে সেখানে কিন্তু মোটামুটি একই উদাহরণ আছে, এবং পরীক্ষায় আসলে এই উদাহরণগুলো থেকে আসে। তাহলে দেখেন ভোলা, ভোলা থেকে ভোলা, ঠিক আছে, লা কিন্তু ঠিক আছে, কিন্তু ভু হয়ে গেছে কি ভো। এই লা ঠিক আছে, ফু কি হয়ে গেছে ফো, অর্থাৎ ওকার হয়ে গেছে, এখানে কি ওকার হয়ে গেছে ওকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝেই ফেলেছি যে প্রগত, প্রথম ধ্বনি যদি ঠিক থাকে, প্রথম ধ্বনির প্রভাবে যদি পরের ধ্বনি চেঞ্জ হয়ে যায় তাকে বলছি আমরা প্রগত, পরের ধ্বনির প্রভাবে যদি আগেরটা চেঞ্জ হয়ে যায় স্বরধ্বনি সেটাকে বলছি পরাগত। আর মধ্যগতটা কি, মধ্যগতটা হচ্ছে মানে ঘটনা হলো ব্যাপারটা এইরকম, এইখানে আছে ই, এইখানে আছে কি ই, এইখানে দুই পাশে ই আছে, এখন এই দুই ই আর মাঝখানে ছিল আ, প্রথমে কি আছে, প্রথমে বর সাথে আছে ই, লর সাথে আছে আ, এবং তর সাথে আছে ই। এই ই এবং এই ই দুই সাইডের যে দুই ই আছে, দুই ই এমন চাপ দিয়েছে, কাকে চাপ দিয়েছে, আকে চাপ দিয়েছে, এমন চাপ দিয়েছে একেবারে আটাকে ওদের নিজের মতো করে নিয়েছে। ঠিক আছে, সে এই দুইটার চাপ খেয়ে আটা ই হয়ে গেছে। তাহলে এই পাশে দেখেন ই ই এবং ই, কার সাথে ই, বর্ষাতেও ই, লসাতেও ই, তসাতেও ই। কিন্তু এই পাশে তাকান, বাম পাশে তাকান, বাম পাশে কিন্তু লসাতে আ ছিল, তাহলে এই আটা চেঞ্জ হয়ে এখানে ই কেন হলো, হয়েছে তার আগে যে ই আছে এবং তার পরের যে ই আছে, দুই ই এমন চাপ দিয়েছে যে কারণে মাঝখানেরটা চেঞ্জ হয়ে ওদের মতো হয়ে গেছে। সেম কথা বাকিগুলোর ক্ষেত্রে দেখেন, এই পাশে ছিল জিলাপি থেকে জিলেপি, এই পাশে কী ছিল ই ছিল, শেষে কি আছে ই আছে, কিন্তু ওই পাশে কি হয়ে গেল, এইটা লাটা কি হয়ে গেল লি হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। একটা বুঝলেই কিন্তু সবগুলো বোঝা হয়ে যায়। এই ধ্বনি পরিবর্তনে একটা সুবিধা হচ্ছে যে একটা উদাহরণ যদি ঠিক মতন বোঝেন, পরেরটা একটু চিন্তা করলেই পারা যায়। ঠিক আছে, সেম কথা জিলাপির ক্ষেত্রে, এই যে উপরে বিলাতির ক্ষেত্রে যে বিলিতি হয়েছে, জিলাপির ক্ষেত্রে জিলিপি হয়েছে, তাহলে হিসাবে থেকে কী হবে হিসেবি, ভিখারি থেকে কি হয়েছে ভিখিরি হয়েছে। ঠিক আছে, তাই এটা আশা করি বুঝতে পেরেছেন। আর অন্য মানে হচ্ছে এটাকে আমরা ভাইস ভার্সা বলতে পারি, অর্থাৎ দুইজনের প্রভাবে দুইজনই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ একটা শব্দ আমরা এখানে লিখে আমরা একটু উদাহরণ আলোচনা করি তাহলে আরও ভালো হবে। সেটা হচ্ছে, ধরেন একটা শব্দ আমি এখানে লিখলাম মোজা, মোজা থেকে কি চেঞ্জ হলো, ধ্বনি পরিবর্তন বোঝার জন্য সবার আগে যেটা করতে হবে, মাথাটাকে একেবারে ফ্রেশ করে প্রথমে চিন্তা করতে হবে বাম পাশে কি আছে এবং ডান পাশে কি আছে। ঠিক আছে, অর্থাৎ এই বাম পাশে কি আছে, তারপরে ডান পাশে কি পরিবর্তন হলো, শুধু এটা খেয়াল করবেন। খেয়াল করলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এখানে পরিবর্তনটা আসলে কি। ঠিক আছে, এখানে মশাতে কি ছিল, মশাতে আমরা লিখি, মশাতে ছিল এখানে ও, আর জসাতে কি ছিল, জসাতে ছিল আ। তাহলে আমরা দেখতে পাই যে ও প্লাস আ ছিল ওই পাশে প্রথমে, এখন এই ও আকে অনেক বেশি চাপ দিয়েছে, আবার এই আ ওকে অনেক বেশি চাপ দিয়েছে, দুইজনের নাকে এমন ঘুষি দিয়েছে, মল্লযুদ্ধ, সম্মুখ যুদ্ধ মনে করেন। তো সেই সম্মুখ যুদ্ধ হচ্ছে, কে যুদ্ধ করছে, ও যুদ্ধ করছে আর আ যুদ্ধ করছে, তারা দুজনকে এমন ঘুষি দিয়েছে না একদম নাক ফাটিয়ে ফেলছে। ঠিক আছে, তো এই নাক ফাটানোর পরে দুইজনের চেহারায় কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে এখন দেখেন এই পাশে দেখি, এই পাশে হলো মশাতে আছে ও আর
আর হচ্ছে এই যে আর সাথে কি আছে, সরি জর সাথে কি আছে, দর সাথে হচ্ছে ও। দেখেন দুইজনের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। প্রথমে কি ছিল, এখানে ছিল ও প্লাস আ, দুজনকে এমন ঘুষি দিয়েছে, এমন মার মেরেছে, দুজনের চেহারা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে দুজনেই কিন্তু এখানে ছিল মো থেকে হয়েছে মু, এখানে ছিল যা হয়ে গেছে জো, অর্থাৎ দুইটার প্রভাবে দুইটা স্বরধ্বনি চেঞ্জ হয়ে গেছে। যখন এটা দুইটার প্রভাবে দুইটাই চেঞ্জ হবে তখন সেটাকে আমরা বলছি অনন্য সমীভব, অনন্য স্বরসঙ্গতি, ঠিক আছে। স্বরসঙ্গতি, এখানে ব্যঞ্জন বর্ণের কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে আকার হকার হস্যিকার দীর্ঘিকার যেগুলো আছে এগুলো পরিবর্তন হবে। সেম কথা হচ্ছে ধোকার ক্ষেত্রে, দেখেন এখানে ছিল দো ওই পাশে হয়ে গেছে দু, আর এখানে ছিল কাটা হয়ে গেছে কি কো, অর্থাৎ দুইটার প্রভাবে দুইটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন পোষ্য এখানে ছিল পো, এখানে এখানে ছিল অ চেঞ্জ হয়ে গেছে, এখানে পাশে কি পুষ্যি হয়ে গেছে ই, আর পো হয়ে গেছে কি হর্ষু ও, ঠিক আছে। তাহলে দুইটার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই আশা করি আপনারা এই স্বরসঙ্গতির যে নিয়মটা বা এখানে দেখেছেন, বইয়ে কিন্তু নিচে দেয়া আছে, আপনারা নিচে দিয়ে পড়বেন না, আপনারা যে নোট করবেন এখান থেকে আজকে স্লাইডের এটা অনেক বড় লেখাগুলো অনেক বড় করে দেওয়া আছে, আপনারা সেই স্লাইড থেকে ভিডিওগুলো বারবার দেখে বা এখন আমার সাথে সাথে লিখলে আশা করি সহজেই আত্মস্থ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা চলে গেল পরবর্তী এতে আমরা চলে যাই। স্বরসঙ্গতির পরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সমীভবন। আমরা পড়ছি সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। ব্যঞ্জন সঙ্গতি বলে আসলে কিছু নেই, কিন্তু আমি নাম দিয়েছি ব্যঞ্জন সঙ্গতি। কেন নাম দিয়েছি ব্যঞ্জন সঙ্গতি সেটা আমি বলছি। স্বরসঙ্গতি যদি আপনি বোঝেন তাহলে আপনি ব্যঞ্জন সঙ্গতি বুঝবেন, অর্থাৎ সমীভবনটা বুঝবেন, ঠিক আছে। আমরা স্বরসঙ্গতি দেখেছি যে স্বরের সঙ্গতি ঘটে, প্রথম ধ্বনির প্রভাবে যদি দ্বিতীয়টা চেঞ্জ হচ্ছে তাকে আমরা বলছি প্রগত, পরের ধ্বনির প্রভাবে যদি আগেরটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি পরাগত। দুই সাইডে যে দুইটা আছে, মানে প্রথমটা এবং একদম লাস্টেরটা, এই দুইটার প্রভাবে যদি মাঝখানেটা চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলছি মধ্যগত, এবং দুইটার প্রভাবে যদি দুইটাই চেঞ্জ হয়ে যায় স্বরধ্বনি, সেক্ষেত্রে আমরা বলছি সেটাকে আমরা বলছি যে অনন্য, ঠিক আছে। তো এই কথা প্রযোজ্য হচ্ছে এই সমীভবন বা সমীকরণ ক্ষেত্রে, যে কারণে এইখানে শুধু যে সঙ্গতিটা ঘটবে, এখানে যে পরিবর্তনটা ঘটবে এখানে যে পরিবর্তনটা ঘটবে সেইখানে কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো পরিবর্তন ঘটবে, ব্যঞ্জন ধ্বনিগুলো পরিবর্তন হবে, আকার ওকার হ্রস্বইকার কিন্তু পরিবর্তন ঘটবে না। অর্থাৎ দুটো কিন্তু একই জিনিস, আগে ছিল স্বরধ্বনিগুলো পরিবর্তন, আকার ওকার হ্রস্বইকারগুলো পরিবর্তন হয়েছে, এখন শুধু কি পরিবর্তন হবে, ব্যঞ্জন ধ্বনিগুলো পরিবর্তন হবে। তো ব্যঞ্জন ধ্বনি যদি প্রথমটা প্রভাবে দ্বিতীয়টা চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো প্রগত সমীভবন বা পবিত্র সমীকরণ বা প্রগত ব্যঞ্জন সঙ্গতি। আর যদি পরেরটার প্রভাবে যদি আগেরটা চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো পরাগত সমীভবন বা সমীকরণ বা পরাগত ব্যঞ্জন সঙ্গতি। আর যদি দুইটার প্রভাবে যদি মাঝখানেটা পরিবর্তন হয়ে যায় সেটা আমরা কি বলবো, মধ্যগত বলবো, ঠিক আছে। তো আমরা একটু দেখি সংজ্ঞাটা কি বলছে। শব্দস্থিত পাশাপাশি অবস্থিত দুটো ভিন্ন ধ্বনি একই অন্যের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে সমীভবন বলে। এইটা বিভিন্ন বইয়ে এই সংজ্ঞাটা দেয়া আছে, কিন্তু এই সংজ্ঞাটা পরিপূর্ণ না। কি বলেছি, এই আপনি 9 10 ব্যাকরণ বই, যেটি পুরনো ব্যাকরণ বই আছে সেই বইয়ে দেখবেন মোটামুটি এই সংখ্যাটা দেওয়া আছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন গাইডে আপনারা বাজারে যে গাইড বইগুলো আছে সেখানে দেখবেন শুধু এই সংখ্যাটা দেওয়া আছে, শব্দস্থিত পাশাপাশি অবস্থিত দুটো ভিন্ন ধ্বনি একই অন্যের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে সমীভবন বলে। কিন্তু এইটুকুই সমীভবনকে সংজ্ঞায়িত করে না, আরেকটু জানতে হবে। এটিও আমি অবশ্য লিখে রাখছি, এটি স্বরসঙ্গীতের মতোই, পার্থক্য হলো স্বরসঙ্গীতে স্বরধ্বনির মিল হয় আর সমীভবনে ব্যঞ্জন সঙ্গীতে মিল বা সঙ্গীত হয়, তাই সমীভবনকে ব্যঞ্জন সঙ্গীত বলা হয়। এইটুকু কোনো বইয়ের কথা না, এইটুকু আমি লিখেছি, এটা একেবারে আমার লেখা, এটা কোনো বইটই না, এটা জাস্ট বোঝার জন্য লিখেছি। কিন্তু এইটুকু আবার বই আছে, অন্যান্য বই আছে, দেখেন শব্দের মধ্যে ভিন্ন দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার জন্য যখন ধ্বনি দুটি একই ধ্বনিতে পরিণত হয় তাকে সমীভবন বা সমীকরণ বলে।
সমীকরণ, এটা কিন্তু এখন অঙ্কের ব্যাপার চলে আসছে। সমীকরণ মানে কি, আমি লিখলাম এখানে ধরেন 3 সমান কি লিখতে পারবো, 3 লিখতে পারবো, বা আমি লিখলাম এ সমান বি, তাহলে এর মান যদি হয় 5 তাহলে বির মান কি হবে, 5ই হবে, তাই না? তাহলে এই সমীকরণ নামটা কোথা থেকে আসলো? এই যে সমীকরণ নামটা আসলো, সমীকরণ নামটা আসলো এই যে দুইটা যে একরকম করে ফেলছি, দুইটা যে সমান করে দিচ্ছি, এই জন্য সমীকরণ। তাহলে এই যে সমীভবনের আরেক নাম হচ্ছে সমীকরণ। সমীভবনের আরেক নাম কি, সমীকরণ। এইটা আবার অনেক বইয়ে, কোনো কোনো বই হয়তো নাই, কিন্তু এটা আপনারা অবশ্যই জানবেন যে সমীভবনের আরেক নাম হচ্ছে সমীকরণ। আর বোঝার জন্য আপনারা ব্যঞ্জন সংগতি মনে রাখতে পারেন, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো পরিবর্তন হবে। তো এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কিন্তু বইয়ে নেই, বিভিন্ন বইয়ে, মানে সাধারণত এই বইয়ে এটা আমি পাইনি, এবং গাইড বইগুলোতেও পাওয়া যায় না। শব্দের মধ্যে ভিন্ন দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার জন্য যখন দুটি ধ্বনি একই ধ্বনিতে রূপান্তরিত হয়, অর্থাৎ দুইটা ধ্বনি একই ধ্বনিতে রূপান্তরিত হবে যদি হয়, সেটাকে আমরা বলছি সমীকরণ। এই সংজ্ঞাটা আসতে পারে, এটা 3 স্টার দিয়ে রাখেন, হ্যাঁ, এই সংজ্ঞাটা আসতে পারে, কারণ এই সংজ্ঞাটা সচরাচর আমরা শিখি নাই। তো এখন এই যে কথাটা বললাম যে দুইটা ভিন্ন ধ্বনি একরকম হবে, এটা কিভাবে হবে আমরা এখন দেখব। এই টেকনিকটা তো অবশ্যই একই ধ্বনিতে রূপান্তরিত হবে, এটা অলরেডি বলে ফেলেছি। এখন এটার উদাহরণগুলো দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমি পাশে লিখেছি সমীভবন, সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গীতি, এটা আমি লিখেছি। এইবার উদাহরণগুলো দেখেন, সেম উদাহরণ, আগের মতোই উদাহরণ, যে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন পরিবর্তন হবে, এবং একটা শর্ত বলেছিলাম একই ধ্বনিতে রূপান্তরিত হবে। আমি লিখে রাখি, একটা শর্তটা লিখে রাখি, শর্তটা একই ধ্বনিতে রূপান্তরিত হবে, একই ধ্বনিতে রূপান্তর হবে, এইটুকু এক্সট্রা হিসেবে লিখে রাখলাম। আচ্ছা, এখানে লিখেছি পক্ষ থেকে পক্ষ। দেখেন আমাদের স্বরসঙ্গতিতে বলেছিলাম যে প্রথমটা পাবে, দ্বিতীয়টা চেঞ্জ হবে, তাই না? এখানে আমি এই শব্দটা একটু ভেঙে লিখব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রথমটা পাবে কীভাবে চেঞ্জ হয়েছে। এবং এটার নাম ব্যঞ্জন সঙ্গীতি কি দিয়েছি, এখানে কিন্তু আকার ওকার হস্যিকার কিন্তু চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে? ব্যঞ্জন ধ্বনিগুলা। একটু লক্ষ্য করুন, লিখেছি পক্ষ, পক্ষ বর্ণের কর্ণ হচ্ছে ব থেকে হয়েছে পক্ষ, কয় ক হয়েছে। এখন আমার যে শর্ত ছিল একই ধ্বনিতে রূপান্তর হবে, একই ধ্বনিতে রূপান্তর হয়েছে, যে ক এবং ক হয়ে গেছে, তাহলে আমার শর্তটা পূরণ হলো। কিন্তু আবার আমার এখানে যে একটা শর্ত আছে, যে পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হবে। দেখেন এই শর্তটা পূরণ করেছে কিনা। আমি এটা একটু ভেঙে লিখি, তাহলে বুঝতে পারবেন। প আছে, ক আছে, আর কি আছে, ব আছে। আমি ভেঙে লিখলাম, হ্যাঁ, মানে কি কি ধ্বনি আছে এখানে। আর আমার চেঞ্জ হয়েছে কি, প, ক এবং ক, ঠিক আছে। আচ্ছা, আমি হসন্ত না লিখি, শুধু খালি ধ্বনিগুলো লিখেছি। দেখেন এখানে কি ছিল, প আছে, ক আছে, ব আছে। এখানে কিন্তু পর কোনো সঙ্গতি ঘটে নাই, পর কোনো সঙ্গতি ঘটে নাই। সঙ্গতি ঘটেছে যে কর সাথে যে ব আছে, এই ক এবং ক আছে, এটার মধ্যে সঙ্গতি ঘটেছে, ঠিক আছে। এখানে পটা ফ্যাক্টর না, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখি যে এই কটা কি পাশে আছে, হ্যাঁ আছে। এই বটা কি পাশে আছে, এই বটা কিন্তু না, এই বটা চেঞ্জ হয়ে কি হলো, ক হয়ে গেল। তাহলে এই যে প্রথম কর প্রভাবে দ্বিতীয় যে ব আছে, প্রথম কর প্রভাবে, প্রথম বলতে আমি এই দুইটাকে প্রথম এবং দ্বিতীয় বলছি, এই পটাকে কিন্তু বাদ রাখছি। কারণ এই পটা কেন বাদ রাখছি, কারণ পর সাথে কিন্তু সঙ্গতি ঘটে নাই। এই পাশে প আছে, ওই পাশে প আছে, পর সাথে সঙ্গতি ঘটে নাই, সঙ্গতি মিললি ঘটেছে এখানে ক এবং বর সাথে, এই দুইটার সাথে। তাহলে এই জন্য আমি এটাকে আমি কিন্তু প্রথম বলছি, যেহেতু এই দুইটার মধ্যে সঙ্গতি ঘটছে, অর্থাৎ ক এবং বর মধ্যে সঙ্গতি ঘটেছে, এই জন্য আমি কটাকে বলছি প্রথম 1, আর বটাকে বলছি আমরা 2। তাহলে এই যে কর প্রভাবে বটা চেঞ্জ হয়ে পাশে কী হয়ে গেল, ক হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধ্বনির প্রভাবে দ্বিতীয় ধ্বনি চেঞ্জ হয়ে গেলে সেটাকে প্রগত বলে। এই শর্তটা আমার পূরণ করেছে, এবং সমীভবনের বা সমীকরণের যে সমীকরণ যেহেতু বলছি, অর্থাৎ একই রকম হবে, সেই সমীকরণের ব্যাপারটাও কিন্তু একই ধ্বনিতে রূপান্তর হয়েছে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। সেম কথা কিন্তু চক্র থেকে চক্ক, এটা আমি ভেঙে লিখছি। চক্রের মধ্যে কী ছিল, যদি ভেঙে লেখেন তাহলে যে চ আছে, তারপরে হচ্ছে ক আছে, আর কি আছে, র আছে, ঠিক আছে। তারপর এখানে পাশে কী চেঞ্জ হলো, ক, ক এবং ক। দেখেন এই কর পাবে র চেঞ্জ হয়ে, এই কর পাবে র চেঞ্জ হয়ে এখানে কী হয়ে গেল,
ক হয়ে গেল, এবং দুইটা ধ্বনি একই হয়েছে, ক এবং ক দুইটা ধ্বনি একই হয়েছে। তাহলে এই যে দুইটা ধ্বনি যে এক হবে, এইটা আমাকে এই শর্তটা পূরণ করেছে। এবং এই যে প্রথম ধ্বনির প্রভাবে যে র যে এখানে এসে ক হয়ে গেল, এইটাও পূরণ করেছে। যখনই আপনি ধ্বনি পরিবর্তন একটা টেকনিক বলে দেই, যে ধ্বনি পরিবর্তন যখনই আপনি বুঝতে পারছেন না যে এখানে কি পরিবর্তন হয়েছে, তখনই যখন সংযুক্ত ব্যাপারগুলো থাকবে, সংযুক্তগুলো আপনি একটু আলাদা করবেন, আলাদা করে তারপরে মেলায় দেখবেন যে আসলে এটা হয়েছে কিনা, দেখবেন আপনি উত্তরটা পেয়ে যাবেন। সেম কথা হচ্ছে রাজ্যর ক্ষেত্রে। রাজ্য থেকে কি এখানে কি ছিল, জ, আর এখানে ছিল জ, জফলার জ, মানে দুইটা জ ছিল। ঠিক আছে, তো এই পাশে কি হলো, এই জ্বর প্রভাবে এই জটাও কি দুইটা একই জ হয়ে গেছে, অর্থাৎ বর্গীয় জ যেটাকে আমরা বলছি এক জ হয়েছে। একই রকম করতে হবে, একই রকম কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, পদ্ম দেখেন, পদ্ম যদি আমরা ভেঙে লিখি, প দ এর সাথে যুক্ত আছে ম, আর এই পাশে কি হয়েছে, প দ এবং দ ভেঙে লিখেছি। দেখেন এই দর প্রভাবে মটা কিন্তু এই পাশে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কি হয়েছে, দ হয়ে গেছে, এবং দুইটা একই ধ্বনিতে রূপান্তর হয়েছে। ঠিক আছে, সেম কথা কিন্তু স্বর্ণ থেকে স্বর্ণ, গলদা থেকে গল্লা। এই দেখেন এই পাশে ল ছিল, এই আর এই ছিল দ ছিল, তার এই লর প্রভাবে দ চেঞ্জ হয়ে কি হলো, ল হয়ে গেল, একই রকম হয়ে গেল। ঠিক আছে, ঠিক তেমনি চন্দন থেকে চন্দন, এরকম সবগুলো একই পদ্ধতিতে হয়েছে। তাহলে আমি যদি এইটা পারি তাহলে কিন্তু আমি পরাগত পারবো, কারণ পরাগত কিন্তু আমি একটু আগে কিন্তু পড়েছি, একটু আগে পড়েছিলাম যে পরাগত স্বরসঙ্গতি। তো এইটার উল্টাটা দেখি, তো উল্টাটা কি হয়, উল্টাটা কি হয়েছে দেখেন, কর্ম থেকে কম্ম। আমি একটু ভেঙে লিখছি। প্রথমে আমি পেলাম ক র, তারপরে কি পেয়েছি ম, ওই পাশে কি পেয়েছি ক, তারপরে কি পেয়েছি ম এবং ম। ঠিক আছে, আমি পরে একটু মুছে দেব। তাহলে দেখেন আমার এই মটা কিন্তু এখানে ঠিক আছে, এই রটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল, ম হয়ে গেল। তাহলে এই যে পরের ধ্বনির প্রভাবে, অর্থাৎ এই পরের মর প্রভাবে এখানে কিন্তু ক বাদ, ক হিসাবে আসবে না। ক হচ্ছে কর সাথে সঙ্গতি ঘটে নাই, এখানে নর্মালি সঙ্গতি ঘটেছে র এবং মর সাথে, রর সাথে, প্রথম কর সাথে কিন্তু ঘটে নাই। কটাকে আপনারা প্রথম ধরবেন না, এটা সঙ্গতি ঘটে না, এইটুকু আমাদের হিসেবের বাইরে। ঠিক আছে, তাহলে এই যে এই রর প্রভাবে মটা চেঞ্জ হয়ে, এই মর প্রভাবে রটা চেঞ্জ হয়ে এখানে কী হয়ে গেল, ম হয়ে গেল। অর্থাৎ আপনি প্রথম যেটা পড়েছেন একই জিনিস, জাস্ট খালি উল্টাটা, পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো পরে দেখেন ধর্মের ক্ষেত্রে সেম কথা দেখেন, ম কিন্তু ঠিক আছে, ম ঠিক আছে, মর আগে যে রটা ছিল সেটা চেঞ্জ হয়ে এটাও ম হয়ে গেছে, একই রকম হয়ে গেছে। সেম কথা হচ্ছে কর্তার ক্ষেত্রে, কর্তার ক্ষেত্রে ত কিন্তু ঠিক আছে, ত ঠিক আছে, তোর আগে যে র আছে রটা কিন্তু তয় হয়ে গেছে। সর্পের ক্ষেত্রে সেম কথা, প কিন্তু ঠিকই আছে, পর আগে যে র ছিল সেটা এখানে কী হয়েছে, প হয়ে গেছে, একই রকম হয়ে গেছে। ডাকঘর দেখেন, ডাকঘর, এই ঘর প্রভাবে কি হয়েছে, এই ঘর প্রভাবে কটা চেঞ্জ হয়ে ঠিক কী হয়েছে, গ হয়ে গেছে। এখানে আবার একটা কথা আরেকটু অ্যাড করি, মানে একই ধ্বনিতে রূপান্তর হবে, সেটা একেবারে একই রকম হতে পারে, অর্থাৎ ক এরকম হতে পারে, অথবা একই মানে ঘোষ বা অঘোষ এরকম হতে পারে, অর্থাৎ গ বা ঘ এরকম হতে পারে, এটাকে আমরা একই ধরবো। ঠিক আছে, এবং অঘোষ যদি কাছাকাছি কিছু থাকে সেটাকে আমরা ধরবো, চ এবং ছ। যদি এই দুইটাও যদি এরকম যদি পরিবর্তন হয়, তাহলে সেটাকে কিন্তু আমরা কী ধরবো, একই ধ্বনি হিসেবে চিন্তা করবো। সেটার উদাহরণ আমরা পরে দেখছি। ঠিক আছে, যদ্দূর থেকে দেখেন, যদ্দূর, হ্যাঁ, এই যে ত এবং দয়ের সঙ্গতি ঘটেছে, এই দর প্রভাবে তটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে দেখেন তদ্ধিত, যোগ হিত থেকে তদ্ধিত, এটা আসলে ধ্বনি পরিবর্তন না যতটা, এটা আসলে একটি কি বলে, এটা কি বলে, সন্ধির একটি নিয়ম, সন্ধির একটি নিয়ম, সেই হিসাবে এটাকে ধ্বনি পরিবর্তনের মধ্যেও ফেলা যায়। এটা 9-10 ব্যাকরণ বইয়ে আছে বলে এই উদাহরণটা আমি এখানে লিখে দিয়েছি। 9-10 পুরনো ব্যাকরণ বইয়ে এই উদাহরণটা দেয়া আছে, যে কারণে আমি এটা নিয়ে আসছি। সন্ধির নিয়মটা হচ্ছে ত এবং দর সাথে যদি হ যুক্ত হয় তাহলে দ এবং ধ হয়। কি বলেছি, যে ত এবং দর সাথে যদি হ যুক্ত হয়, দয় ধ যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এই ত এবং হ একসাথে
মানে সন্ধিবদ্ধ হয়েছে এবং নিয়ম অনুযায়ী দয়দ হয়েছে, ঠিক আছে। এখানে হ সমান আপনারা চিন্তা করতে পারেন দ, হ সমান যদি দ চিন্তা করেন, এই ত সমান আপনারা আরেকটা দ চিন্তা করেন, তাহলে দয়দ হয়ে গেছে, ঠিক আছে। এই হ সমান যদি ধ চিন্তা করেন আর এটা যদি দ চিন্তা করেন তাহলে কিন্তু দয়দ হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু এটা ঠিকই আছে যে পরাগত সমীভবন, ঠিক আছে। কিন্তু নর্মালি এটা হচ্ছে একটি উদাহরণ, এই কী বলে সন্ধির উদাহরণ। আপনি সন্ধির বই যদি খোলেন দেখবেন এই টাইপের আরও অনেক উদাহরণ দেওয়া আছে। তারপরে বিপজ্জনক দেখেন, এইটাও কিন্তু একটা সন্ধির নিয়ম। উদ্যোগমুখ এটাও সন্ধির নিয়ম, তজ্জন্য এটাও সন্ধির নিয়ম। বই আছে বলে যাতে আপনারা ভুল না করেন বা যদি দিয়ে দেই, কারণে আমি দিয়েছি। দেখেন এটা কিন্তু আপনারা মিলাইতে পারবেন যে এখানে দ আর এখানে হচ্ছে দ এবং জ, তাহলে এই জর প্রভাবে দটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই দুটার মধ্যে সংগতি করেছে। দেখেন জ কিন্তু ঠিকই আছে, দটা চেঞ্জ হয়ে গিয়ে গেলো জ হয়ে গেলো, একই ধ্বনিতে রূপান্তরিত হয়েছে, এটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে উদ্যোগ মুখ, মর প্রভাবে তটা কিন্তু চেঞ্জ হবে, তটা চেঞ্জ হয়ে গিয়ে গেলো উন্মুখ, এখানে কিন্তু একই রকম হয় নাই, উন্মুখ একই রকম কি হয়েছে, একই রকম কিন্তু হয় নাই, কিন্তু তারপরও এইটা ধ্বনি পরিবর্তনের নিয়মে বিভিন্ন বইয়ে দেয়া আছে, ওই হিসাবে দেয়া আছে যে পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হবে, এই একটা শর্ত এটা পূরণ করে, কিন্তু আরেকটা শর্ত যে আছে একই ধ্বনিতে রূপান্তর হবে, এই শর্তটা কিন্তু এখানে পূরণ করছে না, যে কারণে এই উদ্যোগ মুখ আপনি কোনো বইয়ে পাবেন, কোনো বইয়ে পাবেন না উদাহরণটা, ঠিক আছে, কারণ এটা একটা শর্ত পূরণ করছে। তারপরে হচ্ছে তাহলে এই যে উদ্যোগ মুখ উন্মুখ আর হচ্ছে তজ্জুক হিত তদ্ধিত, এই দুইটা উদাহরণ একটু আলাদাভাবে লিখবেন, কোনো বইয়ে আছে কোনো বইয়ে নাই, কিন্তু আমি লিখে রেখেছি আপনাদের এই কনফিউশনটার জন্য না থাকে। তজ্জোগ জন্য দেখেন এখানে ত ছিল, এখানে জ ছিল, জয়ের পর্বে তটাকে চেঞ্জ হয়ে জ হয়ে গেছে, এইটাও আমার দুইটা শর্তই পূরণ করছে। তাহলে আমি দেখলাম যে এখানে দুইটা উদাহরণ আমাদের একটা প্রবলেম আছে, একটা শর্ত পূরণ করছে, একটা করছে না, এটাকে আমরা আলাদা রাখলাম, বাকি সব কিন্তু মিলে যাচ্ছে। তারপরে হচ্ছে অনন্য, এটার মধ্যগত নাই, এটা অনন্য আছে। তো অনন্যটা বলেছিলাম যে দুইটার পর্বে দুইজনে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটা উদাহরণ দেখি, এখানে সত্য থেকে স্বচ্ছ, তাহলে দুইটার পর্বে দুইটা কীভাবে চেঞ্জ হলো। আমি সত্যটা একটু লিখি, সত্যটা আমি একটু ভেঙে লিখছি, উচ্চারণ করি, সত্য, শুধু আমি উচ্চারণ লিখছি না, ঠিক শুধু ধ্বনিগুলো লিখছি। এটা থেকে কি হলো, স্বচ্ছ, স এবং চ এবং চ। এবার দেখেন সত্য, এখানে আছে তো, এখানে আছে তো, এই তোর প্রভাবে এই তোর প্রভাবে এই তো চেঞ্জ হয়ে গেল, আবার এই তোর প্রভাবে এই তো চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ তো মারামারি লেগেছে, দুই তো মারামারি বিশাল ঘুষাঘুষি লেগেছে, দুই তোর নাকে প্রচণ্ড মেরেছে, মারার পরে দুই তো চেঞ্জ হয়ে গেছে, দুজনের চারা চেঞ্জ হয়ে দুইটা কী হয়ে গেলো, চ হয়ে গেল। তাহলে দুইটার প্রভাবে দুইটাই চেঞ্জ হয়েছে, ভাইস ভার্সা বলেছিলাম আপনাকে। সেম কথা হচ্ছে বিদ্যার মধ্যে দেখেন দ আছে আর কি আছে, জ আছে, দুইটা একেবারে মারামারি লেগেছে, মারামারি লেগে কি হয়েছে, মারামারি লেগে দুইটাই জ হয়ে গেছে, দ নাই জ নাই, দুইটাই জ হয়ে গেছে। কুৎসিত, এইখানে একটু দেখতে হবে যে কুৎসিত তর প্রভাবে এই খণ্ডত্বর প্রভাবে দন্তস্ব চেঞ্জ হয়েছে, এই দন্তস্বর প্রভাবে খণ্ডত্ব, এই দন্তস্বর প্রভাবে খণ্ডত্ব চেঞ্জ হয়েছে, তো ত চেঞ্জ হয়ে গেছে চ, এই ত চেঞ্জ হয়েছে চ, আর দন্তস্ব চেঞ্জ হয়ে গেছে ছ। এখন আমরা বলছিলাম একই ধ্বনিতে রূপান্তর হবে, কিন্তু একই ধ্বনিতে তো হলো না, এটা হচ্ছে চ এবং ছ, কিন্তু চ এবং ছ আবার দুইটাই কিন্তু অঘোষ ধ্বনি এবং তারা পাশাপাশি বসে, সেই হিসাবে এইটাকেও তো মোটামুটি ব্যাকরণবিদরা যে একই ধ্বনি হিসেবে নিয়েছে, অথবা এই যে পরের ধ্বনির প্রভাবে যে আগেরটা চেঞ্জ হয়েছে, এই লজিক অর্থাৎ একটা লজিক থেকে এটাকে সমীভবনের উদাহরণের মধ্যে রেখেছে, ঠিক আছে। সেম কথা উচ্ছন্নের ক্ষেত্রে তর প্রভাবে দন্তস্ব চেঞ্জ হয়েছে, দন্তস্ব প্রভাবে ত চেঞ্জ হয়েছে, এবং দুইটাই চেঞ্জ হয়ে গেছে, এই তটা হয়েছে চ আর দন্তস্ব হয়েছে ছ উচ্ছন্ন, তাহলে চ হলো এবং ছ হলো, তো দুটো তো এক হলো না, তাহলে এটা কোনটা, কেন আমরা এটা সমীভবনের মধ্যে ফেলেছি। একটা যুক্তি হচ্ছে চ এবং ছ হচ্ছে দুইটাই হচ্ছে অঘোষ ধ্বনি এবং পাশাপাশি তারা, আর হচ্ছে
এই লজিক যদি না খাটে, যদি এটাকে গোজামিল মনে হয়, তাহলে এটার একটা শর্ত পূরণ করছে, অর্থাৎ পরেরটার প্রভাবে যে আগেরটা চেঞ্জ হয়েছে এবং আগেরটার প্রভাবে যে পরেরটা যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হওয়ার বিষয়টা কিন্তু একটা শর্ত পূরণ করেছে। মানে দুইটার প্রভাবে যে দুইটাই চেঞ্জ হয়েছে এই শর্ত তো পূরণ করেছে, একটা শর্ত পূরণ করেছে। ঠিক আছে, যেহেতু এই উদাহরণগুলো বইয়ে আছে, এখন কোনো পরীক্ষক প্রশ্ন করেই ফেলতে পারেন। ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি এই শর্তগুলো কয়েকটার ক্ষেত্রে মিলে নাই, সেগুলো আমরা কিন্তু লিখে দিয়েছি যে যেহেতু শর্ত দুইটা আছে, দুইটা শর্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা শর্ত মেনটেন করেছে, কিন্তু কয়েকটা উদাহরণের ক্ষেত্রে দুইটা শর্ত মেনটেন করে নাই। ইভেন পরাগত যে সমীকরণ আছে সেখানে কিছু উদাহরণ আছে একেবারে সন্ধির নিয়ম যেগুলো আছে, এইখান থেকে কয়েকটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এই হলো ব্যাপার। এটা কঠিন কিছু না, খুবই সহজ কিছু বিষয়। আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু পারা যাবে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে সমীভবন, এখন আপনারা হয়তো ছোটোবেলা থেকে পড়ে আসছেন বা আপনারা যখন নিজে নিজে পড়েন তখন হয়তো আপনারা জানেন যে একই ধ্বনিতে যদি রূপান্তর হয়ে যায়, একই ধ্বনি যখন রূপান্তর হয়ে যায়, যেমন যে পক্ক বললাম, যে পক্ক, তারপরে বললাম যে পদ্ম, বললাম চক্ক, তাহলে যে পদ্ম, চক্ক, পদ্ম, দয় দ হলো, আপনারা তো জানেন যে এগুলো হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন হিসেবে জানেন, তাই না? যে এগুলো তো এইরকম হলে তো দ্বিতীয় ব্যঞ্জন, তাহলে দ্বিতীয় ব্যঞ্জনের সাথে আমার এই সমীভবন বা ব্যঞ্জন সংগতির পার্থক্যটা কি, এইটা আমরা একটু, ওই যে আমি এখানে লিখে রেখেছি, সেটা একটু খেয়াল করতে হবে। দেখেন, এই পাশে প্রথমে লিখেছি দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় ব্যঞ্জন আলাদা করে পড়াবো না, এখান থেকে কিন্তু শেষ। দ্বিতীয় ব্যঞ্জন আলাদা করে পড়াবো না, এই পার্থক্য কিন্তু আমরা দ্বিতীয় ব্যঞ্জন শেষ করে গেলো। দ্বিতীয় ব্যঞ্জনটা কি? দ্বিতীয় ব্যঞ্জনটা হচ্ছে যখন আমরা কোনো একটা কথার জোর সৃষ্টি করার জন্য যখন একটা ব্যঞ্জন আরেকটা ব্যঞ্জন ঘাড়ে লাফ দিয়ে উঠে যায়, অর্থাৎ একটা ব্যঞ্জন যখন দুইবার হয়, তখনই সেটাকে আমরা বলছি দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় মানে দুই, একটা ব্যঞ্জন যখন দুইবার হয়ে যাবে। ধরেন আমি বললাম যে সকাল সকাল এসো, সকালে এসো বললাম, কিন্তু আমি সকাল না বলে যদি বলি সকাল এসো, সকাল কটা দুইবার বললাম, তার মানে কি অনেক বেশি সকালে, অর্থাৎ আমি কথাটা অনেক জোর দিয়েছি যে এই সকাল মানে হচ্ছে 10টা না, এই সকাল মানে হচ্ছে 6টা। তো আমি লিখলাম কি, এখানে লিখেছি ধরেন সকাল, কিন্তু সকাল থেকে আমি যখন বলবো সকালে এসো, সকাল, এই কটাকে যখন আমি দ্বিত্ব করে দিচ্ছি, তখন এটাকে আমরা বলছি দ্বিত্ব ব্যঞ্জন। আমি বললাম চাকা, কি বলেছি? চাকা। কিন্তু আমি যখন বলি যে চাকার নিচে পড়ে সে মারা গেছে, সেটা হতে পারে, একটা ধরেন সাইকেলের চাকা হতে পারে বা আরও ছোটো কোনো চাকা হতে পারে। কিন্তু আমি যদি এখন বলবো যে যখন চাক্কা বলবো, তখন এটা কিন্তু অনেক বড় কিছু বোঝাচ্ছে। অর্থাৎ চাক্কা বলতে এটা অবশ্যই একটা ট্রাকের চাক্কা বা ওরকম বড় কিছু বোঝাচ্ছে, অর্থাৎ জোর সৃষ্টি করছে। ঠিক আছে, তো যখন আমি বলবো এরকম সকাল থেকে সকাল, চাকা থেকে চাক্কা, পাকা থেকে পাক্কা, যখন বললাম ধরুন পাকা, যে একটা পাকা আম খেয়েছি, বা পাকা কথা বলো, কিন্তু পাকা কথা দাও, কি বললাম? তুমি আমাকে পাকা কথা দাও। তা পাকা কথা দেয়, পাকা কথা আবার কাঁচাও হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি বলি যে পাক্কা কথা দাও, তাহলে সেই পাক্কা জিনিসটা কিন্তু আর কী হবে না, কাঁচা হবে না। অর্থাৎ এই পাকা মানে আর অনেক বেশি পাকাপোক্ত। ঠিক আছে, তাহলে কথার জোর সৃষ্টি করার জন্য যখন আমরা একটা অতিরিক্ত অর্থাৎ এই যে দেখেন, একটা খেয়াল করতে হবে, সকাল যে বলেছি আমি, এখানে কিন্তু ক আছে, ল আছে, সবই আছে। এখানে বললাম সকাল, এই কটা কিন্তু নতুন করে আসছে, লক্ষ্য করুন। চাকা বলেছি, এই চাকা এখানে কটা আছে, এই পাশে যে ক হয়েছে, এই কটা নতুন করে আসছে, একেবারে নতুন করে কিন্তু এখানে আসছে। বা পাকা থেকে পাকার যে ক, এখানে কি আসছে, নতুন করে আসছে। কিন্তু সমীভবনে নতুন করে আসবে না, চেঞ্জ হয়ে একরকম হবে। কীরকম চেঞ্জ হয়ে একরকম হবে? ধরেন কি লিখেছিলাম, আমরা উদাহরণ দিই, পদ্ম, এখানে পদ্ম থেকে কি হয়েছে, একরকম হয়েছে পদ্ম। দেখেন, পদ্ম থেকে পদ্ম হয়েছে। এইখানে এই যে 10 সাথে, এই 10 সাথে যে ম আছে, মটা কিন্তু পরিবর্তন হয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার যখন আমি বলছি চাকা থেকে চাক্কা, ক কিন্তু ঠিকই আছে, এ চ ঠিক আছে, ক ঠিক আছে, চ ঠিক আছে, ক ঠিক আছে, নতুন করে আরেকটা ব্যঞ্জন এখানে যুক্ত হয়েছে, হয়ে দ্বিত্ব হয়েছে। তাহলে এই দুই দ্বিত্বর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে সমীভবনে হচ্ছে একটা পরিবর্তন হয়ে একই রকম হবে বা দ্বিত্ব হবে, কিন্তু দ্বিত্ব ব্যঞ্জনে নতুন করে আসবে।
তাহলে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু পারবেন, কারণ আপনি যখন দ্বিতীয় ব্যঞ্জন পড়তে যাবেন তখন আপনার যখন এরকম দেখবেন যে পাকা থেকে পাক্কা, চাকা থেকে চাকা, সকাল থেকে যখন সকাল যখন এরকম দেখবেন তখন কয় ক ল এরকম দেখবেন, তখন আবার ওখানে বলেছিলাম আমি যে পক্ষ থেকে পক্ক এরকম বলেছি যে একরকম হবে। পক্ষ থেকে কি হয়েছে, পক্ক হয়েছে, এই যে একরকম হয়েছে, তাহলে এটা কেন দ্বিতীয় ব্যঞ্জন হলো না, এরকম একটা চিন্তা বা কনফিউশন চলে আসতে পারে। যে কারণে দেখেন আমার এখানে প এবং কর সাথে কিন্তু ব ছিল, এই বটা চেঞ্জ হয়ে ক হয়েছে, বটা চেঞ্জ হয়ে ক হয়ে একই রকম হয়েছে, কিন্তু আমার দ্বিতীয় ব্যঞ্জনে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না, নতুন করে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো উদাহরণগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখেন সকাল থেকে সকাল নতুন করে ক আসছে, পাকা থেকে পাক্কা নতুন করে ক আসছে, চাকা থেকে চাক্কা নতুন করে ক আসছে, মুলুক থেকে মুলুক নতুন করে ল আসছে, ছোট থেকে ছোট নতুন করে ট আসছে, কিন্তু এখানে নতুন করে আসবে না। দেখেন পক্ষ থেকে পক্ষ দুইটাই ক হয়েছে, এখানে ব চেঞ্জ হয়ে ক হয়েছে, চক্র থেকে চক্র এখানে র চেঞ্জ হয়ে ক হয়েছে, রাজ্য থেকে রাজ্য এখানে জ চেঞ্জ হয়ে জ হয়েছে, পদ্ম ম চেঞ্জ হয়ে দ হয়েছে, জ চেঞ্জ একটা শব্দ দুইবার চলে আসছে। তো এই হলো মোটামুটি উদাহরণ। আশা করি এই পাশাপাশি উদাহরণ যদি এভাবে পড়েন তাহলে আপনার কনফিউশন কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো এইবার আমরা দেখি অসমীকরণ, পরের নিয়মে চলে যাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে অসমীকরণ। একটু আগে আমরা পড়েছি সমীকরণ, অর্থাৎ একরকম করেছি সমীকরণ। সমীভবনের আরেক নাম হচ্ছে সমীকরণ। কেন সমীকরণ বলেছিলাম যেমন পদ্ম লিখেছি, পদ্ম লিখেছি, এখানে প দ এবং দ হয়ে গেছে, অর্থাৎ এই দর একরকম করেছি, এই জন্য আমি কি বলেছি সমীকরণ বা সমীভবন, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি বলি অসমীকরণ, ধরেন আমি বললাম 3 সমান 3, এটা একটা সমীকরণ, তাই না? কিন্তু আমি যদি বলি 3 আর এখানে যদি 5 লিখি তাহলে হবে, তাহলে কি ইকুয়ালটা কেটে দিতে হবে, তাই না? তাহলে এবার আমরা বর্ণে ধ্বনিতে যাই। ধরেন আমি লিখলাম এখানে ধপ, ধপ সমান কি ধপ, এরকম যদি হয় তার নাম হচ্ছে সমীকরণ। অঙ্কের লজিক চিন্তা করেন, ধপ সমান ধপ এরকম যদি হয় তাহলে এটা একটা সমীকরণ দাঁড়ালো, তাই না? কিন্তু আমি যদি বলি এখন সমীকরণটা আমি অসমীকরণ করব, আমি দিলাম ধপা ধপা ধপ, ধপা ধপ। দেখেন ধপ ধপ ছিল, তাই না? ধপ ধপরে আমি প্রথমে দিয়েছি কি ধপা, এটুকু হচ্ছে ধপা আর এটুকু হচ্ছে ধপ, তাহলে কি একরকম হলো? প্রথম অংশের নাম হচ্ছে ধপা, পরের অংশের নাম কি হচ্ছে, এই যে প্রথম অংশ এখানে হচ্ছে ধপা, পরের অংশের নাম হচ্ছে ধপ, তাহলে কি হলো ধপা ধপ। তাহলে এই যে ধপা এবং ধপ যেহেতু এক না, দুই জিনিস, এই জন্য এটাকে আমরা বলছি অসমীকরণ, ঠিক আছে। তাহলে এই যে একই স্বরে পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বর ধ্বনি চলে আসবে তখন সেটাকে বলা হচ্ছে অসমীকরণ। তাহলে আমি যদি ধপধপ বলতাম তাহলে সেটা কি হতো, সমীকরণ হতো। কিন্তু ধপধপরে আমি ধপধপ বলবো না, ধপধপরে আমি ধপাধপ বলবো। তাহলে আমি এখানে যখন একটা আকার যোগ করলাম ধপা, তখন কিন্তু আমাকে এই ইকুয়ালটা কেটে দিতে হবে। তাহলে এই ইকুয়ালটা তো আমি কেটে দেবো, তখন সেটা সমীকরণ হয় না, সেটার নাম কি অসমীকরণ, ঠিক আছে। তাহলে ধপধপ থেকে ধপাধপ, এরকম অসংখ্য উদাহরণ আপনারা পারবেন। যদি আমি বলি টপ টপ, টপ সমান টপ, তাহলে এটা সমীকরণ। আর যদি আমি বলি টপা টপ, তাহলে একটা হলো টপা আর একটা হচ্ছে টপ, তাহলে দুটো তো টপা এবং টপ কি একই জিনিস, একই ব্যাপার তো না। তাহলে এটাকে আমরা বলছি অসমীকরণ, অর্থাৎ দুইটা সমান দুইটা জিনিস ছিল, সমান দুইটা ধ্বনি ছিল, সেটার মাঝখানে যখন আমরা স্বরধ্বনি নিয়ে আসবো তখন সেটা হয়ে যাবে অসমীকরণ। এবার দেখি এখানে কি কথাবার্তা লেখা আছে। সমীকরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অসমীকরণ, ঠিক আছে। পরীক্ষা যদি আসে যে সমীকরণ বা সমীভবনের বিপরীত প্রক্রিয়া কোনটি, অসমীকরণ। সমীকরণ হলো দুই পাশেই সমান, যেমন টপ সমান টপ, এটি একটি সমীকরণ। কিন্তু টপা সমান টপ, এটি কিন্তু সমীকরণ নয়, এটা কি হলো অসমীকরণ, কারণ টপা এবং টপ সমান নয়। টপাটপ হলো সমীকরণের উদাহরণ না, টপাটপ তো সমীকরণের উদাহরণ না, টপ টপ হচ্ছে সমীকরণের উদাহরণ, ঠিক আছে। এটা এখানে একটু ভুল আছে। সুতরাং বলা যায় একই স্বরে পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যখন স্বরধ্বনি আসে তখন সেটাকে বলা হচ্ছে
অসমীকরণ। উদাহরণ হচ্ছে ধপধপ থেকে দপদপ, পটপট থেকে পটাপট, ফটফট থেকে ফটাফট, টটটট থেকে টটাটট, টুটটুট থেকে টুটাটুট, এরকম আপনারা অসংখ্য, চুপ থেকে চুপাচুপ, এরকম অসংখ্য শব্দ আপনারা কী করতে পারবেন, দুইটা একই রকম অর্থাৎ দ্বিরুক্তি শব্দ যেগুলো আছে এগুলো বলে এগুলোর মাঝখানে একটা স্বরধ্বনি যখন নিয়ে আসবেন তখনই সেটা কী হয়ে যাবে, অসমীকরণ হয়ে যাবে। অসমীকরণের যে সংজ্ঞাটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ নিচের যে সংজ্ঞাটা আছে এই যে এইখান থেকে আমি একটু পড়ি। পরীক্ষায় এইভাবে আসে যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি আসে তখন তাকে কি বলা হয়, তখন তাকে অসমীকরণ বলা হয়। এই সংজ্ঞাটা আসতে পারে, আপনার এই সংজ্ঞাটা পড়বেন, ঠিক আছে। তারপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরেরটার নাম হচ্ছে বিষমীভবন। বিষমীভবন কি বলছি, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এই সংজ্ঞাটা যে দুটো সমবর্ণের একটি যদি পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে সেটাকে কি বলছি আমরা, বিষমীভবন, ঠিক আছে। দেখেন এখানে আছে শরীর, আমি একটু লিখি, এই পাশে লিখি শরীর থেকে কি হলো শরীর। দেখেন এখানে কি ছিল র, এখানে কি ছিল র, দুইটাই কি সমবর্ণ কি একই রকম, দুইটা একই রকম হয়েছে। যখন দুইটা একরকম আছে, দুটো একরকম থাকলে একটা চেঞ্জ হয়ে যাবে। এই পাশে কি হয়েছে শরীর, এ দেখেন র কিন্তু ঠিক আছে, কিন্তু এই রটা চেঞ্জ হয়ে কি হলো, ল হয়ে গেল। তাহলে দুইটি সমবর্ণের একটির যখন পরিবর্তন ঘটবে তখন সেটাকে আমরা বলবো বিষমীভবন, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় দুটো সমবর্ণের একটি যদি লোপ পায় বা একটা যদি হারিয়ে যায় সেটাকে আমরা বলবো ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন হারিয়ে যাওয়া। অর্থাৎ ধরেন আমি লিখলাম এখানে বউ দিদি, বউ দিদি থেকে বৌদি। দেখেন এখানে বলছি দি, এখানে ই ছিল, দি ছিল, দি দ আছে, এখানে কি আছে দ আছে, কিন্তু এখানে কি দুইটা ছিল, দুইটা না একটা হারাইছে, এক দি এখানে হারিয়ে গেছে। তাহলে এইখানটাও কিন্তু সমবর্ণ ছিল, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটা সমবর্ণের একটা যদি হারায় যায় তাহলে আমরা বলবো ব্যঞ্জনচ্যুতি, আর দুইটা সমবর্ণের একটি যদি পরিবর্তন হয়ে যায় সেটাকে বলবো আমরা বিষমীভবন। এই দুইটা পার্থক্য করে পড়তে হবে, পার্থক্য আকারে আমি লিখে রেখেছি, দেখেন পার্থক্য আকারে আমরা এখানে লিখে রেখেছি, লেখা দেখতে হবে। যেমন শরীর থেকে শরীর, দুইটা সমবর্ণ ছিল, র ছিল কিন্তু একটা পরিবর্তন হয়েছে। লাল থেকে নাল, এটাও ছিল ল, এটা ছিল ল, কিন্তু এই পাশে এই লটা চেঞ্জ হয়ে গেলে কী হচ্ছে, দন্তন্য হয়ে গেছে। লাঙলে কি ছিল, এখানে ছিল ল, এখানে ছিল ল, তাহলে কি হলো, এই লট চেঞ্জ হয়ে গেলো, দন্তন্য হয়ে গেল। কিন্তু এইখানে লক্ষ্য করুন দি এবং দি একটা দি হারিয়ে গেছে, দা এবং দা একটা দা হারিয়ে গেছে, ছোট কাকা কা এবং কা একটা কা হারিয়ে গেছে, পরিবর্তন হয় নাই। তাহলে দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে আমরা বলছি বিষমীভবন, আর দুটি সমবর্ণের একটি যদি হারিয়ে যায় সেটাকে আমরা বলছি ব্যঞ্জনচ্যুতি। এখন আমাদের একটা কুইজ যাবে, অনেক পড়িয়েছি, আশা করি আপনারা কুইজটা দেখে কতটুকু পারেন, আশা করছি পারবেন। হ্যাঁ, তা আমাদের একটা কুইজ যাক এখন। না পাশেরটা, এটা না সবার শেষেরটা, এটা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বাম পাশে কিন্তু উত্তরটা স্ক্রিনে লেখা আছে।
হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অ্যানসারটা তো স্ক্রিনেই লেখা আছে। ও স্ক্রিনে অলরেডি লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুছে দে। পারছে। ওইটা স্ক্রিন আর সরানোর সুযোগ ছিল না, না? না, স্ক্রিনে ওই যে সবাই এখন কি সবাই কত পার্সেন্ট পারছে তাও? 96%। 96%। আচ্ছা, এটা প্রশ্ন আউট হয়ে গেছে না? আচ্ছা, প্রশ্ন আউট হয়ে গেছে, তবে এটা মনে হয় পারার কথা, কারণ আমি একই কথা কিন্তু এটা মানে এই সংজ্ঞাটা বারবার বলেছি, মানে একই কথা আমি বারবার বলি, এই কথা কিন্তু বারবার বলেছি, যে কারণে হয়তো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বিশ্বাস করছি যে আপনারা ওই স্ক্রিনে দেখে না, স্ক্রিনের দিকে ওনারা তো তাকানোর সময় নাই, ওনারা তো হয়তো প্রশ্ন দেখছিলেন। তা আমি বিশ্বাস করছি যে আপনারা স্ক্রিনের দেখে না, আপনারা যেটুকু বুঝেছেন সেখান থেকে উত্তর দিয়েছেন, এবং 96% উত্তর সঠিক হয়েছে। আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ এবং অভিনন্দন জানাচ্ছি। এবার আমরা একটু দেখব যে সমীভবনের এই কথাটা একটু লিখে রাখেন, যে সমীভবনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিষমীভবন। সমীভবনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিষমীভবন। কোন সেন্সে বিপরীত প্রক্রিয়া সেটা একটু লক্ষ্য করছি, তাই না? আমরা এই পাশে লিখেছি পদ্ম, উদাহরণটা আবার পদ্ম দিচ্ছি, পদ্ম দ এবং ম, এই দয়ের প্রভাবে ম চেঞ্জ হয়ে দুইটাই কি একরকম হয়েছিল, দয় দ। তাহলে এই যে সমীভবনে আমরা কি করেছি, যে ভিন্ন ব্যঞ্জনকে আমরা একরকম করেছি, অর্থাৎ মটা ছিল ভিন্ন, দ এবং ম ভিন্ন ছিল, তাই না? এই দ এবং ম ভিন্ন, কিন্তু আমরা একরকম করেছি কি, দয় দ করে ফেলেছি। কিন্তু বিষমীভবনে কি হচ্ছে, বিষমীভবনে দুইটা একরকম ছিল, একটারে অন্যরকম করে ফেলেছি, দেখেন একেবারে উল্টা কিন্তু। তাহলে এইভাবে যদি কখনো ভিতর থেকে প্রশ্ন এরকম যদি করে ফেলে যে সমীভবনের বিপরীত প্রক্রিয়া কোনটি, তাহলে আপনারা উত্তর করবেন বিষমীভবন, ঠিক আছে? আর সমীভবনে হচ্ছে সমতা লাভ করে হচ্ছে কি, ব্যঞ্জনগুলা, আর স্বরসঙ্গতিতে সমতা লাভ করে স্বরধ্বনিগুলা। এই হচ্ছে মোটামুটি এগুলোর মধ্যে পার্থক্য। তাহলে এই যে সমীভবনের যে বিপরীত প্রক্রিয়া বিষমীভবন, এই কথা পরীক্ষায় প্রশ্ন আসা আশা করি পারা যাবে, এবং বিপরীত প্রক্রিয়া কেন হয়েছে সেটাও আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের পরের পড়ায় চলে যাচ্ছি, ব্যঞ্জন বিকৃতি। দেখেন, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন এলে সেটা হচ্ছে কি, ব্যঞ্জন বিকৃতি বলছি। দেখেন, কবাট থেকে কপাট, এটা চলে গেছে, বটা চলে গেছে, কিন্তু বর পরিবর্তে কি আসছে, প আসছে। অর্থাৎ এটা এরকম, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী, একটা গান ছিল না? তো চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, এরকম একটা গান ছিল না? অনেক আগে, আমাদের সময় ছিল, ছোট ছিলাম। তো এইখানে বটা কিন্তু চলে গেছে, কিন্তু তার পরিবর্তে একটা প চলে আসছে, কবাট থেকে কপাট। যখন একটা ব্যঞ্জনধ্বনির পরিবর্তন, নতুন একটা ব্যঞ্জনধ্বনি আসবে, তখন সেটাকে আমরা বলছি ব্যঞ্জন বিকৃতি। তারপর এটা আমরা পার্থক্য আকারে দেখব। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে জিনিসটা আপনাদের হয়তো ঝামেলা হতে পারে, এই জন্য এখানে আমরা একটু লিখে রেখেছি যে দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্বতা বা ধ্বনি বিপর্যয়। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি আমরা বুঝতে পেরেছি, এটা হয়তো পরে আছে। আমরা নতুন একটা চলে যাচ্ছি, যে দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন দ্বিত্বতা এবং ধ্বনি বিপর্যয়, এই দুইটার মধ্যে আবার পার্থক্য কী, ঠিক আছে? এখন দেখেন, সকাল থেকে সকাল, এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, তারপর আবার যেহেতু আসতে আমরা পড়ি, সকাল থেকে সকাল, এখানে নতুন করে একটা ব্যঞ্জনধ্বনি আসছিল। আর যদি ব্যঞ্জনধ্বনি করে নতুন করে না আসে, যদি করে এই জায়গা পরিবর্তন করে, ধরেন বাক্স থেকে কি হয়েছে, বাস্ক, ফাল থেকে কি হয়েছে, লাফ থেকে কি হয়েছে, ফাল, ঠিক আছে? লাফ থেকে ফাল, অর্থাৎ ল চলে গেছে ফর জাগাত, ফ চলে আসছে লর জাগাত। আমরা এখানে লিখেছি কি, লাফে আমরা কী বলবো, ফটাই পাশে নিয়ে আসি, ফ চলে আসি ফাল, লটাই পাশে চলে আসি, জাস্ট খালি আকার ওকার যেটা ছিল সেটা ঠিক আছে, শুধু খালি ধ্বনিগুলো তাদের জায়গা পরিবর্তন করবে, একজনের জায়গায় আরেকজন যাবে, আরেকজন, অর্থাৎ দুজন ছিল, ধরেন দুজনের জায়গায় শুধু ইন্টারচেঞ্জ করবে। এরকম ইন্টারচেঞ্জ যখন করে, তখন সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। যেমন লাফ থেকে ফাল, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, পিশাস থেকে পিচাস, পিঁপড়া থেকে পিরপা, এটা অনেক বেশি বলে যে ফিরপা। তারপরে হচ্ছে মগজ থেকে মজক, অনেকেই বলে মজক। তারপর হচ্ছে
লোকসান, লোকসানকে লোসকান বলে, এটা অনেকেই বলে। তারপরে এইটা শিক্ষিত মানুষরা বলে ডেস্ক বলে, এইটা আসলে অনেকেই বলে, অনেক এডুকেটেড পার্সনকেও দেখেছি ডেস্ককে ডেস্ক বলা। অর্থাৎ এখানে নতুন করে আসবে না, নতুন করে কেউ যাবে না, একটার পরিবর্তে আরেকটা আসবে না, কিছুই ঘটবে না, শুধু তারা জায়গাটা, স্থানটা পরিবর্তন করবে, ইন্টারচেঞ্জ করবে। যেমন ক চলে গেছে দন্তস্বর জায়গায়, দন্তস্বর চলে আসছে কর জায়গায়। ল চলে গেছে ফর জায়গায়, ফর চলে আসছে লর জায়গায়। তারপরে কি এখানে কি হয়েছে, ক চলে গেছে দন্তস্বর জায়গায়, দন্তস্বর চলে আসছে কর জায়গায়। এরকম জাস্টকে চেঞ্জ করেছে। এটা ধ্বনি পরিবর্তন খুব ইজি, এটা আপনারা পারেন, ঠিক আছে। তো ধ্বনি পরিবর্তন সাথে একই সাথে আপনারা ব্যঞ্জন বিকৃত পড়তে পারেন। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি যে এখানে নতুন করে একটা ধ্বনি আসবে, ঠিক আছে। পরবর্তীতে যাচ্ছি অভিশ্রুতি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অভিশ্রুতিটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা দেখব। হ্যাঁ, ওকে। অভিশ্রুতি খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, অপিনিহিতির ফলে আগে উচ্চারিত রস্যই এবং রস্য তার পাশাপাশি স্বরধ্বনির সঙ্গে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। এটা কি কিছু বোঝা গেল? সংজ্ঞা থেকে আসলে আমরা অতটা ভালো বুঝতে পারবো না যদি না আমরা ওই উদাহরণে না যাই। তাহলে সংজ্ঞাটা বাদ, আমরা একটু নিচের কথা যাই। অভিশ্রুতি অপিনিহিতির উপর নির্ভরশীল, অপিনিহিতি ছাড়া অভিশ্রুতি হয় না। তাহলে এইটুকু আমার সাথে বলুন যে অভিশ্রুতি কিসের ওপর নির্ভরশীল? অপিনিহিতির ওপর নির্ভরশীল, অপিনিহিতি ছাড়া অভিশ্রুতি হয় না। বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি। খুবই ইম্পর্টেন্ট কথা, এটা পরীক্ষা আসবে খুব ভেতর থেকে যদি প্রশ্ন করে, স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি করে, থিসটা দিয়ে রাখলাম যে বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি। আচ্ছা, আপনাকে একটু সংক্ষেপে বলি যে সাধু ভাষা থেকে চলিত ভাষা কিভাবে হয়। সাধু ভাষা থেকে এই যে কোরিয়া, ধরেন আমি কি বললাম, এখানে উদাহরণ দেওয়া আছে, তারপর আমি একটু লিখি। ধরেন আমি লিখেছি এখানে কোরিয়া। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে পরের ইকার যদি আগে উচ্চারিত হয় তাকে আমরা কি বলি? অপিনিহিতি বলি। তাহলে কোরিয়া থেকে যদি কইরা এরকম বলি, কইরা জফলা দেওয়া যায়, নাও দেওয়া যায়, উচ্চারণ যেহেতু আমরা উচ্চারণটাই প্রাধান্য দিচ্ছি, কইরা। তাহলে ইটা কিন্তু আগে নিয়ে আসছি। হ্যাঁ, কইরা। তো কোরিয়া থেকে যখন আমরা কইরা বলছি যে আগে ই চলে আসছে, এই জন্য এটা আমরা বলছি অপিনিহিতি, ঠিক আছে। তো এইটারও আবার পরিবর্তন হতে পারে, সন্ধির আকারে পরিবর্তন হতে পারে। যেমন ই এবং মানে এ এবং ই যদি একসাথে হয়, সন্ধি হয়, ই প্লাস এটা এখানের মধ্যে কি আছে, এখানে আছে আর প্লাস আছে ই, এবং ই মিলে কি হয়ে যায়? এ হয়ে যায়। তখন কইরা হয়ে যাবে করে। তাহলে এই যে কোরিয়া থেকে যে করে হলো, এটা কিসের মধ্য দিয়ে আসছে? অপিনিহিতের মধ্য দিয়ে আসছে। তাহলে আমাদের যে চলিত ভাষা যেটা আছে, তো সেইটা কিন্তু আসলে অপিনিহিতির মধ্য দিয়েও কিন্তু আমরা পেয়েছি। এটা কিন্তু আপনার পরীক্ষায় এভাবে আসতে পারে, ঠিক আছে। তবে এই যে চলিত ভাষার যে রূপটা, সেইটাই কিন্তু আবার সেটাকে আমরা বলছি অভিশ্রুতি। এবার আমার এইখানে যে লেখাগুলো আছে এগুলো দেখেন। কোরিয়া লিখেছি, কোরিয়া থেকে কি হয়েছে? কোরিয়া থেকে যখন কইরা বলবো তখন সেটা কি হয়েছে? অপিনিহিত হয়েছে। এখন কইরার যে ই আছে আর এ শেষের যে আছে, এবং ই যদি একসাথে আমরা সন্ধি করি তাহলে হয়ে যাবে একার। তাহলে কি হয়ে গেলো? এই জন্য হলো করে। তাহলে কোরিয়া থেকে কইরা যখন বলছি অপিনিহিতি যখন আবার চেঞ্জ হয় যখন করে হয়েছে, তখন এই চেঞ্জটাকে বলছি অভিশ্রুতি। তাহলে পরীক্ষা যদি এভাবে আসে যে চলিত ভাষার যে বৈশিষ্ট্যটা, এটা আসলে কি? অভিশ্রুতি হলেই সেটা চলিত ভাষা। তাহলে আমাদের চলিত ভাষার সাথে দুইটা ধ্বনি পরিবর্তনের সম্পর্ক আছে। প্রথম কথা হচ্ছে সাধু থেকে আমরা কি হবে? অপিনিহিতি হবে। অপিনিহিতির পরে সন্ধির নিয়মে যে আরেকটা পরিবর্তন হবে, মসৃণ ছোট হচ্ছে, সেইটাকে আমরা বলছি অভিশ্রুতি। এবং অভিশ্রুতির যে রূপটা, এটি হচ্ছে আমাদের চলিত ভাষার রূপ।
ঠিক আছে, এবার পরের উদাহরণগুলো দেখি। দেখিয়া থেকে দেইখা, এটা অপিনিহিত হলো। দেইখা থেকে দেখে, এই যে ই এবং আ যদি সন্ধি হয় তাহলে হয়ে যায় একার, এই জন্য হয়েছে দেখা দেখা। তো গাছুয়া থেকে পরের 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 ওকার আগে উচ্চারিত হয়ে যাবে, তাহলে গাছুয়ার যে গাছু উ, এখানে একটা উ ছিল, এই উটা কিন্তু মাঝখানে চলে আসছে, তাহলে পরের যে উকার এটা আগে উচ্চারিত হয়েছে, যে গাছুয়া থেকে গাউছা, এটা হচ্ছে অপিনিহিতি। এখন উ এবং আ যদি সন্ধি হয় তাহলে সেটা হয়ে যায় ও হয়ে যায়, তাহলে গাউছা থেকে কী হয়েছে গেছো। কন্যা থেকে কন্যা অপিনীতি হয়েছে, যে আমরা জানি যে দ্বিত্ব ব্যঞ্জনের পরে আগে যদি রস্বইকার নতুন করে আসে সেটা অপিনীতি হয়, যেমন বন্যা থেকে বন্যা, কন্যা থেকে কন্যা, বাক্য থেকে বাক্য, খাদ্য থেকে খাদ্য। ঠিক আছে, তাহলে এই দ্বিত্ব ব্যঞ্জনের কেন বলছি, সংযুক্ত ব্যঞ্জনের ঠিক আগে যদি রস্বইকার হয়ে নতুন করে আসে সেটাকে আমরা কী বলছি, অপিনীতি বলছি। তাহলে কন্যা থেকে যে কন্যা, এটা কিন্তু অপিনীতি। তো কন্যার যে ই এবং আ আছে, ই এবং আ দুইটা মিলে সন্ধিবিচ্ছেদ হয়ে এখানে হয়ে গেছে একার, হয়ে গেছে কোণে। তাহলে এই যে কন্যা থেকে কন্যা থেকে কোণে, এই যে কোণে এটা আমরা চলিত রূপ বলছি, গেছো চলিত রূপ, দেখে চলিত রূপ, করে চলিত রূপ। এই চলিত রূপ যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি অভিশ্রুতি। ঠিক আছে, তাহলে ভাতোয়া থেকে ভাওতা, আর ও এবং আ চেঞ্জ হয়ে গেছে, ওকার হয়ে গেছে ভেতো। তাহলে এইভাবে যদি প্রশ্ন করা হয় যে বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো কি, অভিশ্রুতি। আর যদি প্রশ্নটা এইভাবে করে যে কোন পরিবর্তনের মধ্য দিয়ে চলিত ভাষা হয়, একটু খেয়াল করতে হবে, কোন পরিবর্তনের, ধ্বনি পরিবর্তনের কোন পরিবর্তনের মধ্য দিয়ে চলিত ভাষা হয়, তাহলে কিন্তু আপনার উত্তর দেবেন অপিনীতি। প্রথমেই সাধু ভাষা থেকে অপিনীতি হয়, অপিনীতি হওয়ার পরের যে রূপটা সেইটাকে আমরা বলছি অভিশ্রুতি, এবং অভিশ্রুতির যে রূপটা সেটাকে আমরা বলছি চলিত রূপ। ঠিক আছে, তাহলে প্রশ্নটা বুঝে উত্তর করলে আশা করি পারা যাবে। টেকনিক লিখে রেখেছি, সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করলে অভিশ্রুতি হয়, বলিয়া থেকে বলে, শুনিয়া থেকে শুনে, হাঁটো থেকে হেঁটো, মাছ থেকে মেছো। ঠিক আছে, তো আশা করি এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে অভিশ্রুতি হওয়ার জন্য যে অপিনীতি দরকার, এবং অভিশ্রুতির রূপটাকে যে চলিত ভাষার রূপ বলে, এটা হয়তো আমরা নতুন শুনেছি অনেকেই, হয়তো বা আজকে হয়তো প্রথম জেনেছি। ঠিক আছে, তো এটা পরীক্ষায় আসতে পারে, আমার কাছে মনে হয়েছে এটা হয়তো কোনো এক পরীক্ষায় আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কুইজ নিচ্ছি এখন। এবার অবশ্য স্ক্রিনে আমি করি নাই, স্ক্রিনে উত্তর নাই। হ্যাঁ, এটা না, হ্যাঁ, এটা দাও। ঠিক আছে, আপনাদের একটা পোল চলে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে পরীক্ষাটা কীভাবে দিতে হয়, সেই অনুযায়ী আপনার পরীক্ষা দিয়ে দেন। আশা করছি এটাও 90-র উপরে থাকবে, 90-র উপরে থাকবে সঠিক উত্তর। অনেকে আসেন যে মাঝখান থেকে শুরু করেন, তখন হয়তো উত্তর দিতে পারেন না, অনেক থাকেন। বেশিরভাগই 90% উপরে পাচ্ছে। ক্লাস 1 ঘন্টার উপরে হয়ে গেল, আমরা খুব আর বেশি সময় নিব না, আমাদের হয়তো আর 20-25 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে 92। আচ্ছা, 92%। প্রশ্নটা কি ছিল? চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো, চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি। এটা কিন্তু একটু আগে আমি বলেছি অপিনীতি দিয়েছে না, এই যে এইটা মানে প্যাচ লাগবে দেখে আমি উদাহরণটা দিয়েছি, যে যদি প্রশ্নটা এরকম হয় যে বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য, তো বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি, তাহলে আপনারা অভিশ্রুতি দেবেন। কিন্তু প্রশ্নটা যদি এইভাবে বলে যে কোন পরিবর্তনের মধ্য দিয়ে চলিত ভাষা আসছে, তাহলে আপনারা দেবেন অপিনীতি। কি বলেছি আবারও লক্ষ্য করি, যে বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি, মানে অভিশ্রুতিটাই হচ্ছে চলিত ভাষা। ঠিক আছে, কিন্তু যদি প্রশ্নটা এইভাবে হয় যে কোন পরিবর্তনের মধ্য দিয়ে, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের কোন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা অভিশ্রুতি হয়, কিংবা কোন পরিবর্তনের মধ্য দিয়ে চলিত ভাষা হয়, সেক্ষেত্রে আপনারা উত্তর করবেন অপিনীতি। ঠিক আছে, এই মানে কনফিউশনটা হবে দেখে আমি প্রশ্নটা করেছি, যে অনেকে অপিনীতি উত্তর করতে পারেন এই কারণে। এবার আমরা দেখব নাসিক্য ভবন। আচ্ছা, এইটার আগে আমি হয়তো বানানের সময় একটি কথা বলেছিলাম, সেই কথাটা আমরা আজকে আবারও লিখব, যে নাসিক্য
ব্যঞ্জন মারা গেলে একটি বাচ্চা রেখে যায়, বাচ্চা রেখে যায়, সেই বাচ্চাটি হলো চন্দ্রবিন্দু। এটা আমার সাথে এখন বলেন যে নাসিক্য ব্যঞ্জন মারা গেলে একটি বাচ্চা রেখে যায়, তার প্রতিনিধি রেখে যায়, সেই প্রতিনিধি বা বাচ্চাটা হচ্ছে চন্দ্রবিন্দু। যখনই আপনি দেখবেন যে কোনো একটা শব্দের মধ্যে চন্দ্রবিন্দু আছে, তো সেই শব্দটি কিন্তু মনে রাখবেন যে একটা তদ্ভব শব্দ, ঠিক আছে? কারণ এই চন্দ্রবিন্দুটা কোনো একটা নাসিক্য ব্যঞ্জন লোপ পাওয়ার ফলে মারা যাওয়ার পরে কিন্তু আমি চন্দ্রবিন্দুটা ইউজ করেছি। তাহলে আপনারা যখনই দেখবেন কোনো একটা শব্দ নিষেধ দেখবেন যখন শব্দের উপরে যখন চন্দ্রবিন্দু, সাধারণত সেই শব্দটি হচ্ছে একটি তদ্ভব শব্দ এবং সেটি রূপান্তরিত হয়েছে তৎসম থেকে, ঠিক আছে? তাহলে আমরা একটু উদাহরণ দেখব। উদাহরণটা এই কথাটা মুছে ফেলি। নাসিক্য বর্ণ লোপ হওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনির সারনাসিক হওয়াকে নাসিক্য ভবন বলে। আচ্ছা, আপনার এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট না, সংজ্ঞাটা পড়া দরকার নাই, আপনি জাস্ট উদাহরণ দেখেন। ভণ্ড থেকে কি হয়েছে? ভাঁড়। ভণ্ড থেকে ভাঁড়। তাহলে ভণ্ডর কি ছিল? ভণ্ড বানানে একটা মূর্ধন্য ছিল। আমরা জানি নাসিক্য ধ্বনিগুলো, নাসিক্য বর্ণগুলো আমরা একটু লিখি। নাসিক্য বর্ণ নিয়ে কনফিউশন আছে, কেউ বলেন 5টি, কেউ বলেন 7টি। আমরা একটু লিখি। ওর সাথে আমরা অনুস্বর দিতে পারি, ইও দিতে পারি, মূর্ধন্য, দন্তন্য, ম। তো সেই হিসাবে 5টি। আর এটা কিন্তু অনুস্বরটা কিন্তু এই ওরই একটা রূপ, সেই হিসেবে 5টি বলা যেতে পারে, ঠিক আছে? নাসিক্য বর্ণ হচ্ছে 5টি, কিন্তু নাসিক্য ধ্বনি কিন্তু 3টি। এটা আমি বলেছিলাম অনেক আগে, বারবার বলেছিলাম। আচ্ছা সেদিকে না যাই, ক্লাস বড় হয়ে যাবে। তাহলে এই যে ভণ্ডর মধ্যে কি ছিল? মূর্ধন্য ছিল। মূর্ধন্য এই পাশে এই যে ভাঁড় লেগেছি, এখানে কিন্তু কি মূর্ধন্য আছে? মূর্ধন্য নাই। তাহলে কি লোপ পেয়েছে? কি মারা গেছে? মারা গেছে একটি নাসিক্য বর্ণ মারা গেছে। কারণ নাসিক্য বর্ণ যে মারা গেছে তার একটা বাচ্চা রেখে যাবে না, একটা তার প্রতিনিধি রেখে যাবে না, সেই প্রতিনিধিটা হচ্ছে চন্দ্রবিন্দু, ঠিক আছে? যেমন গুম্ফ, উচ্চারণটা খুব একটু বিদঘটে। গুম্ফ, এখানে কি ছিল? গু, ম এবং ফ। তাহলে ম লোপ পেয়েছে, হয়েছে গোফ। গুম্ফ থেকে গোফ। তাহলে এই যে গোফ, এই মটা কিন্তু লোপ পেয়েছে। এই যে এখানে একটা ম ছিল, মটা লোপ পেয়েছে না? তা ম একটি আমরা জানি, ম একটি কি নাসিক্য ব্যঞ্জন, তাহলে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ, তাহলে এটা লোপ পেয়েছে। এখন তার বাচ্চাটা এখানে এই চন্দ্রবিন্দু রেখে গেছে। কঙ্কন এখানে কি ছিল? ও ছিল, ওটা এখানে এসে লোপ পেয়েছে, এই জন্য কঙ্ক থেকে কাকন, এখানে চন্দ্রবিন্দু হবে। হংস, এখানে কি আছে? অনেশ্বর আছে। অনেশ্বরটা কি পাশে আছে? হংস থেকে হাঁস। তাহলে এই চন্দ্রবিন্দুটা, এই অনেশ্বরটা এখানে চন্দ্রবিশেষে তার বাচ্চা পয়দা করে সে কি বলে অনেশ্বরটা চলে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাসিক্য ধ্বনি যদি লোপ পায়, বা নাসিক্য বর্ণ যদি লোপ পায়, তাহলে তার পরিবর্তে একটা কি চলে আসে? তার পরিবর্তে একটি চন্দ্রবিন্দু চলে আসে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা বলছি নাসিক্য ভবন বা নাসিক্যী ভবন, ঠিক আছে? তো পরবর্তীতে যায়, এখন নাসিক্য ভবনের অনেকগুলো উদাহরণ আমরা এখন দেখব, খুব ভালোভাবে দেখব। প্রথমে হচ্ছে ও দিয়ে নাসিক্য ভবন, নাসিক্যী ভবন। দেখেন অঙ্কর কি লোপ পেয়েছে? এখানে অঙ্কর সাথে ও ছিল, লোপ পেয়েছে এখানে হচ্ছে আঁক। কঙ্কন এখানে ছিল, ও ছিল। তারপর হচ্ছে কঙ্কর এখানে কি ছিল? ও ছিল। তারপর হচ্ছে বঙ্কতে কি ছিল? এখানে ও ছিল, হচ্ছে বাঘ। তারপর হচ্ছে এলে পঙ্কতে এখানে কি ছিল? ও কি হয়েছে? পাক। শঙ্খতে এখানে কি ছিল? ও ছিল, কি হয়েছে? শাক। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আঁক, কাকন, কাকর, বাঘ, পাক, শাক, এগুলো সবগুলি হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? আর আগেরটা হচ্ছে তৎসমরূপ। তারপর হচ্ছে দেখেন অনুস্বর দিয়ে নাসিক্য ভবন হচ্ছে হংস থেকে হাঁস, বংশ থেকে বাঁশ, দংশ থেকে ডাঁশ, অংশ থেকে আঁশ। তারপর হচ্ছে ইও দিয়ে হচ্ছে যেমন পঞ্জর থেকে পাজর, পঞ্জিকা থেকে পাজি, অঞ্চল থেকে আচল, পঞ্চ থেকে পাঁচ। তারপরে মূর্ধন্য দিয়ে হয়
কণ্টক থেকে কাঁটা, ভণ্ড থেকে ভার, ষণ্ড থেকে সার, দ্বন্দ্ব থেকে দ্বার, চণ্ডাল থেকে চাঁড়াল। দন্তন্য দিয়ে হয় চন্দ্র থেকে চাঁদ, সন্ধ্যা থেকে সাজ, বন্ধ থেকে বাত, ফন্দি থেকে ফাত, দন্ত থেকে দাঁত, ক্রন্দন থেকে কাঁদন, বন্ধন থেকে বাঁধন, স্কন্ধ থেকে কাত। আমি আশা করি আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছেন। ম দিয়ে হতে পারে, ম দিয়ে আমরা বলেছি অলরেডি গুম্ফ, গুম্ফ থেকে গোফ, চম্পক থেকে চাপা, কম্প থেকে কাপা, তাম্বু থেকে তাঁবু। ঠিক আছে, তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ। তারপরে একটা দেখেন, শতনাসিকী ভবন। শতনাসিকী ভবন, শতনাসিক মানে বলে না শত প্রণোদিত হয়ে, অর্থাৎ সে এইখানে কোনো কিছু লোপ পাবে না, কিন্তু এমনি এমনি এসে চলে আসবে। এমন কিছু শব্দ আছে যেগুলো কিন্তু এই চন্দ্রবিন্দুতে যে বসেছে সেটা কোনো একটা নাসিক্য ধ্বনির পরিবর্তনে বসে নাই, এমনি এমনি নিজে মানে উড়ে এসে জোরে বসেছে বলা চলে আসছে। শত প্রণোদিত হত্যা নিজে নিজে চলে আসছে। যেমন পুঁথি, পুঁথি থেকে কী হয়েছে, পুঁথি, এই চন্দ্রবিন্দু কিন্তু এখানে কিন্তু লোপ পাওয়ার, এখানে কিন্তু এই পুঁথি প্রথম শব্দের এই শব্দের মধ্যে কোনো কী বলে ওটাকে নাসিক্য বর্ণ ছিল না, কিন্তু এমনিতেই কিন্তু এখানে হয়েছে। জুথি থেকে জুই, তার থেকে তার, এটাকে এই মানে শুধু এমনি এমনি নিজে নিজে উড়ে এসে জুড়ে যদি কোনো চন্দ্রবিন্দু বসে, কোনোটার পরিবর্তনে না, লোপ পাওয়ার ফলে না, যদি এমনি এমনি আসে, সেটাকে বলছি শতনাসিকী ভবন। ঠিক আছে, তারপরে আমরা এবার চলে যাব ঘোষী ভবনে। আচ্ছা, ঘোষী ভবন, অঘোষী ভবন। দেখি আমাদের কুইজের সময় হয়েছে কিনা। আচ্ছা, অবিশ্রুতি পরে কুইজ আমরা দিয়েছিলাম, তাই না? আমাদের আরেকটা কুইজ আছে, এটা শেষ হওয়ার পরে। ওকে, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন। এইখান থেকে আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন এই যে ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, এইটা কোনো বইয়ে নাই। এটা কোনো বইয়ে না থাকার যৌক্তিক কারণও আছে। যৌক্তিক কারণ হচ্ছে এই যে ঘোষী ভবন বা অঘোষী ভবন বা মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন, এটা আসলে এক ধরনের ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনের বিকৃতির উদাহরণ হিসেবে এটা চালানো যাবে। এইবার আমরা একটু দেখি যে ঘোষী ভবন কি। ঘোষী ভবন হচ্ছে, আমরা এই যে ঘোষ ধ্বনি আমরা পড়েছিলাম, ধ্বনির সময় ঘোষ ধ্বনি পড়েছিলাম, আর কি পড়েছিলাম, অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কোনগুলো মনে আছে? যদি জোড়া থাকে তাহলে সেগুলো হচ্ছে কি ঘোষ, আর জোড়া না থাকলে অঘোষ। মনে আছে? অল্প প্রাণ, প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ পড়েছিলাম। এখন সমস্যা হচ্ছে যে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হিসেবে উচ্চারিত হবে। নর্মালি ধ্বনিটা হচ্ছে অঘোষ, কিন্তু আমরা উচ্চারণ করছি কি ঘোষ উচ্চারণ করছি। যেমন আছে কাক, কাক, কাক করে কি বলছি, কাক, মানে ক চলে গেছে, কর পরিবর্তে গ আসছে, এই হিসেবে এটা ধ্বনি ব্যঞ্জন বিকৃতি, কিন্তু বিকৃতির উদাহরণ দিলে কিন্তু ঠিক আছে। কিন্তু এইটা আবার স্পেসিফিক করে দিয়েছে ঘোষী ভবন, অঘোষী ভবন কোনো বইয়ে, এই জন্য আমরা একটু দেখিনি। এখন দেখেন কাক কী হয়ে গেছে, কাক। এটাকে কি বলছে যে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হিসেবে উচ্চারিত হবে। দেখেন এখানে কি ছিল, কর মধ্যে কি কোনো জোড়া ছিল? কর মধ্যে জোড়া না, ক হচ্ছে একটা অঘোষ, কিন্তু এখানে কি হয়েছে, কাগ, এই গটা কিন্তু ঘোষ ধ্বনি, তাই না? শাক, এটা হচ্ছে কটা হচ্ছে অঘোষ ধ্বনি, শাক এটা কি হয়েছে, ঘোষ ধ্বনি। শালা, কি বলেছি, শালা, শালার যে স, এই স কিন্তু অঘোষ, আর হালাটা কিন্তু ঘোষ। ঠিক আছে, তাহলে এই অঘোষ যখন ঘোষ হয়ে যাবে, অঘোষ যখন ঘোষ উচ্চারিত হবে, তখন সেটাকে বলবো আমরা ঘোষী ভবন। ঠিক আছে, এটার উল্টাটা হচ্ছে অঘোষী ভবন। দেখেন ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হিসেবে উচ্চারিত হবে। যেমন বাঘ, এখানে গ আছে, কিন্তু গ উচ্চারিত হচ্ছে কি কর মতো। গটা ছিল কি, গটা হচ্ছে ঘোষ ধ্বনি, কিন্তু উচ্চারিত ক হচ্ছে অঘোষ ধ্বনি, উচ্চারিত হচ্ছে বাবু, বাবু, এই বটা হচ্ছে কি ধ্বনি, ঘোষ ধ্বনি, কিন্তু বাবু থেকে কি হয়েছে বাপু, প হচ্ছে কি অঘোষ ধ্বনি। তারপর হচ্ছে কাজ কাম, কি বলেছি, কাজ এবং কাম, এখানে ছিল জ, এখানে কি হয়েছে চ, জ কিন্তু ঘোষ, কিন্তু এখানে চ হয়ে গেছে, চ কি অঘোষ। তাহলে ঘোষ যখন অঘোষ হয়ে যাবে,
ঘোষ যখন অঘোষ হয়ে যাবে তখন সেটাকে বলছি অঘোষী ভবন। আর যদি যখন অঘোষ যখন ঘোষ হয়ে যাবে তখন সেটাকে বলছি আমরা ঘোষী ভবন। ঠিক আছে? তো এই 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 ওই ঘটনা ঘটতে পারে অল্প প্রাণ এবং মহাপ্রাণীর ক্ষেত্রে ঘটতে পারে, অল্প একেবারেই মানে এই ওই ঘোষী ভবনের মতোই। অল্প প্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হয় তখন তাকে মহাপ্রাণীয় বলে। যেমন হাত, হাতে আছে ত, এখানে উচ্চারণ কি করছি? হাত, থ উচ্চারণ করছি। কি উচ্চারণ করছি? এই যে থ উচ্চারণ করছি, তাই না? তাহলে এই যে ত হচ্ছে অল্প প্রাণ আর থ হচ্ছে মহাপ্রাণ। হাতের তর জায়গায় আমরা উচ্চারণ করছি থ। পর্দা, পর্দাকে বলছি প হচ্ছে কি অল্প প্রাণ আর ফ হচ্ছে মহাপ্রাণ। পর্দারে কি বলছি? ফর্দা। তো এই উচ্চারণগুলো, এই যে পর্দারে যে ফর্দা বলে এটা উচ্চারণ আমি দেখেছি যে এই অঞ্চলের কি বলে এই হাজীগঞ্জ, চাঁদপুরের, তারপরে কী বলছি নোয়াখালী বা এই কুমিল্লার যে অংশটা নোয়াখালীর সাথে লাগানো ওই লাকসাম, ওই অঞ্চলের মানুষ যেমন ফন্দিরে বলে পন্দি, ফ্যানেরে বলে প্যান, ফ্যানেরে কি বলে? প্যান। ঠিক আছে? তো এই 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 প্রবলেমটা কিন্তু আছে যে তাহলে ওরা পর্দারে কি বলে? সরি, এই পর্দারে কি বলে? পর্দারে অবশ্য পর্দাই বলে, মানে ওরা তাহলে ফর্দারে পর্দা বলে আর কি, উল্টাটা পরে এটা যাচ্ছি। তাহলে পর্দাকে অনেকে ফর্দা বলে, পুরুষটা কি বলে? ফুরুষ। পুরুষরা ফুরুষও এই অঞ্চলে আমি দেখেছি, বলতে শুনেছি। তো পুরুষরা ফুরুষ হচ্ছে। তো প হচ্ছে কি? প হচ্ছে অল্প প্রাণ আর ফ হচ্ছে মহাপ্রাণ। তাহলে এই অল্প প্রাণটা মহাপ্রাণী যখন আমরা উচ্চারণ করব, অল্প প্রাণ যখন মহাপ্রাণ উচ্চারণ করবো তখন সে বলবো মহাপ্রাণী ভবন। আর এইটার উল্টাটাই হচ্ছে অল্প প্রাণী ভবন। যেমন খবর, খবরে কি বলছি? কবর। এইটা হচ্ছে নেত্রকোনার মানুষ বলে, নেত্রকোনার মানুষ বলে কাইসেন, মানে খাইসেন রে বলে কাইসেন, বলে যে স্যার খবর দেখব, মানে খবর দেখব, এটা না বলে কি বলে? কবর দেখব, অর্থাৎ খকে ক উচ্চারণ করে। ঠিক আছে? ঠান্ডা কি বলে? টান্ডা। ঠান্ডা কি বলে? টান্ডা। তো এইরকম এটা আমি নেত্রকোনায় এই প্রবলেমটা আছে। দেখেন, খ হচ্ছে একটা কি? মহাপ্রাণ, আর ক হচ্ছে কি? অল্প প্রাণ। তাহলে মহাপ্রাণকে আমরা কি উচ্চারণ করছি? এখানে অল্প প্রাণ উচ্চারণ করছি। খবরকে বলছি কবর, খাওয়াকে কি বলছি? কাওয়া, মাঠরে কি বলছি? মাঠরে কি বলছি? মাঠ, কাঠরে কি বলছি? কাঠ, দুধকে কি বলছি? দুধ। ঠিক আছে? যখন এইভাবে যখন আমরা মহাপ্রাণকে অল্প প্রাণ উচ্চারণ করছি তখন সেটাকে বলা হচ্ছে অল্প প্রাণী ভবন। আবার সিলেটের মানুষ কি উচ্চারণ করে? সব ক্ষয়ের উচ্চারণ করে, খিতা খবর, তাই না? কিতা খবর, মানে ওরা আবার ক উচ্চারণ করে না, খ উচ্চারণ করে, উল্টো। তাহলে এই অল্প প্রাণী ভবন আছে, মহাপ্রাণী ভবন আছে, অঘোষও আছে। ঘোষও আমরা যেটা সুবিধা অনুযায়ী আমরা কি করি? উচ্চারণ করে ফেলি। তো এটা খুব সহজ জিনিস, আপনারা এটা হয়তো পারেন। এখন আমাদের খুব একদম লাস্টে চলে আসছি। এই ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবনের যে পার্থক্য আকারে একটু আমরা উদাহরণগুলো আমরা দেখছি। অঘোষ ধ্বনি হিসেবে মানে তিনটারই সংজ্ঞা দেওয়া আছে। দেখেন, কাক থেকে কাক, অর্থাৎ ক এখানে কি ছিল? ক ছিল হচ্ছে আপনার অঘোষ ধ্বনি, এখানে হয়ে গেছে কি? ঘোষ ধ্বনি। এই ক ছিল অঘোষ ধ্বনি, এখানে কি হয়েছে? ঘোষ ধ্বনি। ল ছিল এখানে, ল না তালব্যস্য, এখানে তালব্যস্য ছিল, অঘোষ ধ্বনি, এখানে হয়ে গেছে ঘোষ ধ্বনি। তাহলে অঘোষ যদি ঘোষ হয়ে যায়, অর্থাৎ যদি অঘোষ যদি ঘোষ হয়ে যায় সেটাকে বলছি আমরা ঘোষী ভবন। এবার এটার উল্টাটা যায়, এখানে ছিল গ কে হয়ে গেল ক, গর নাম হলো ঘোষ ধ্বনি, আর ক হলো অঘোষ ধ্বনি। এখানে ছিল ব হচ্ছে ঘোষ ধ্বনি, চেঞ্জ হয়ে গেল প হচ্ছে অঘোষ ধ্বনি। তারপরে হচ্ছে কাজ, জ হচ্ছে এখানে ঘোষ ধ্বনি, এই জ থেকে চেঞ্জ হয়ে গেল কি? চ হচ্ছে কি? অঘোষ ধ্বনি। তাহলে ঘোষ ধ্বনি যখন অঘোষ ধ্বনি হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি অঘোষী ভবন। ঠিক আছে? এবার দেখি মহাপ্রাণী ভবন। এইখানে হচ্ছে হাত, এটা ছিল অল্প প্রাণ, কিন্তু আমি এখানে থ উচ্চারণ করছি মহাপ্রাণ। এখানে হচ্ছে প হচ্ছে অল্প প্রাণ, কিন্তু এখানে আমি ফ উচ্চারণ করছি কি? মহাপ্রাণ উচ্চারণ করছি। এখানে আমি প হচ্ছে এখানে অল্প প্রাণ, কিন্তু প হচ্ছে
এখানে অল্প প্রাণ, কিন্তু এখানে ফ এটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে পরে আমি ফ উচ্চারণ করছি, তার মানে আমি অল্প প্রাণকে যখন মহাপ্রাণ উচ্চারণ করছি, অল্প প্রাণকে যখন মহাপ্রাণ উচ্চারণ করছি, তখন সেটাকে আমরা বলছি মহাপ্রাণী ভবন। এটার উল্টোটা হচ্ছে অল্প প্রাণী ভবন। আমরা উদাহরণ দেখি, খবর, খবরে ছিল মহাপ্রাণ খ, কিন্তু আমি এখানে খবরে কি বলছি, কবর। এটাকে আমরা বলছি এই ককে বলছি আমরা অল্প প্রাণ। এখানে হচ্ছে খাওয়া, খকে আমরা বলছি ক, খ ছিল কি, খ ছিল মহাপ্রাণ, কিন্তু এখানে কটা হচ্ছে অল্প প্রাণ। মা ঠ, এই ঠটা হচ্ছে মহাপ্রাণ, কিন্তু আমি এখানে উচ্চারণ করছি অল্প প্রাণ ট। এখানে ঠটা হচ্ছে মহাপ্রাণ, কিন্তু আমি এখানে উচ্চারণ করছি অল্প প্রাণ। দুধ, এখানে হচ্ছে এটা কি মহাপ্রাণ, কিন্তু আমি দুধের এখানে উচ্চারণ করছি দ, অল্প প্রাণ। তাহলে মহাপ্রাণ যখন অল্প প্রাণ হয়ে যাবে, মহাপ্রাণ যখন অল্প প্রাণ হয়ে যাবে, তখন আমরা সেটা বলবো অল্প প্রাণী ভবন। তো ধ্বনি পরিবর্তন এই ছিল মোটামুটি ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন এখন একটা কুইজ যাবে। তো ধ্বনি পরিবর্তন আসলে জটিল একটা বিষয়, সত্যিকারই অর্থে প্যারার একটা বিষয়। তো প্যারা না নিয়ে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, একটু নোট করি, আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না? অবশ্যই আপনারা অনেক ব্রিলিয়ান্ট, এবং অবশ্যই মানে আমি আপনাদের যেতে অনেক বেশি ব্রিলিয়ান্ট এটা আমি মনে করছি না। আমি প্র্যাকটিস করেছি, আমি পড়াশোনা করেছি, এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি, পড়াশোনা করেছি, এই জন্য আমি পারি। আপনি হয়তো ওইভাবে পড়েন নাই, যে কারণে হয়তো আপনি একটু কম পারেন। কিন্তু আজকের ক্লাসের পরে আপনি যদি এটা নোট করে বা একটু খেয়াল করে, অর্থাৎ আপনার কাছে যদি কোনো বই থাকে সেটা দেখেও যদি আপনি একটু ট্রাই করেন, আশা করছি আপনি এটা পারবেন। ঠিক আছে, এটা খুব কঠিন কিছু না। হ্যাঁ, তো বাম পাশের আইকন থেকে একটা কুইজ চলে গেছে আপনাদের, সেই কুইজটার উত্তরটা দিয়ে দেন, দেখি কুইজটা কতটুকু পারছেন। আমরা ক্লাস শেষ করবো। ক্লাস শেষ করার আগে আপনাদের কি কি প্রশ্ন আছে, জানার কি আছে, সেটি আপনারা আমাকে জানাবেন। হুম, এইটি টু আমি খুবই খুশি। অগসী ভবনে শাকতে আছে, এই উদাহরণটা লিখি এখানে। চারটা অপশনে আনসার করছে। শাক থেকে শাক। আচ্ছা, আপনি দেখে খেয়াল করেন, এখানে ক কি ধ্বনি? ক হচ্ছে, দেখেন, ক হচ্ছে অঘোষ ধ্বনি, তাই না? ক এর পরিবর্তে আমি কি উচ্চারণ করছি? গ উচ্চারণ করছি। গ একটা কি? ঘোষ ধ্বনি। তাহলে যখন অঘোষ যখন ঘোষে রূপান্তরিত হবে, তখন সেটা আমরা কি বলবো? ঘোষী ভবন। ঠিক আছে, অনেকে যে অঘোষী ভবনটা দিয়েছে বেশিরভাগ না, এটা মনে রাখার কৌশলটা হচ্ছে কি পরিবর্তন হচ্ছে অনুযায়ী নাম হবে। ধরেন আপনার এখানে কি ছিল? ক হচ্ছে অঘোষ ধ্বনি, তাই না? ক ঘোষ ধ্বনি, ক পরিবর্তন হয়েছে কি? গটা হচ্ছে ঘোষ ধ্বনি। এখন পরিবর্তন হওয়ার পরে যেটা হয়েছে ওইটার নামটা আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনার এই মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আমি এখানে কি লিখেছি? খবর। খবর থেকে কি হলো? ধরুন খবর রে উচ্চারণ করছে কবর। ঠিক আছে, তাহলে খ কি ধ্বনি? খ এবং ক এবং খ দুইটাই কি? দুইটাই হচ্ছে মানে এখানে ক এবং খ দুইটাই কিন্তু অঘোষ ধ্বনি। তাহলে এখানে ঘোষ অঘোষের কোনো ব্যাপার নাই। তাহলে এখানে কিসের ব্যাপার আছে? অল্প প্রাণ এবং মহাপ্রাণের ব্যাপার আছে, তাই না? তাহলে এখানে খটা কি? মহাপ্রাণ। আর খ চেঞ্জে কি হলো? ক অল্প প্রাণ। এখন এই যে মহাপ্রাণটা কি রূপান্তরিত? অল্প প্রাণ। এই জন্য এটাকে আমি বলবো অল্প প্রাণী ভবন, অর্থাৎ চেঞ্জ হওয়ার পরে যেটা হবে ওইটার নাম ধারণ করবে। ঠিক আছে, আপনারা হয়তো এই নাম ধারণের ক্ষেত্রে একটু ভুল করছেন। ঠিক আছে, ধরেন পুরুষ, পুরুষ থেকে ফুরুষ। তাহলে প কি? প এবং ফ দুইটাই তো চেঞ্জ হয়েছে। প এবং ফ দুইটাই হচ্ছে অঘোষ। তাহলে এখানে ঘোষ অঘোষের কোনো ব্যাপার নাই, ঘোষ অঘোষ চেঞ্জ হয় নাই, দুইটাই অঘোষ। কিন্তু পটা হচ্ছে অল্প প্রাণ আর ফটা হচ্ছে
ফটা কি মহাপ্রাণ। তাহলে আমার চেঞ্জ কি হয়েছে, অল্প প্রাণটা মহাপ্রাণ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে যে মহাপ্রাণ হয়েছে এটার নাম হবে কি মহাপ্রাণী ভবন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আপনাদের জানার যদি থাকে প্রশ্ন, অবশ্য প্রশ্ন থাকলে আমরা একটু দেখি প্রশ্ন কি আছে। একজনে বলেছে স্যার শুধু স্লাইডগুলো নোট করে পড়লে কি হয়ে যাবে? হ্যাঁ, স্লাইডগুলো যদি আপনি নোট করে পড়েন তাহলে আমার ধারণা স্লাইডগুলো আপনি নোট করে পড়লে 90% সলভ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে 100%ই সলভ হয়ে যাবে। কারণ আপনি এটা যদি বোঝেন তাহলে ওইটা যদি বানায় দেয় কোথাও কোনো প্রশ্ন, তাহলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন, তাই না? আচ্ছা, স্বর্ণ থেকে স্বর্ণ, এটা তো আমি উদাহরণ এর মধ্যে দিয়েছিলাম, আছে ডাইরেক্ট। এই যে স্বর্ণ থেকে স্বর্ণ। আচ্ছা, তাহলে আমি একটু নেই, নিচের এগুলো মুছি। স্বর্ণ, তাই না? আচ্ছা, আপনি স্বর্ণটার আগে ভাঙেন। স আছে, ব আছে, ঠিক আছে। তারপরে কি আছে? না, এটা হচ্ছে র এবং নর সাথে ঘটেছে এখানে, সর সাথে না। এই আচ্ছা, আমরা করি দেখি। র আছে, তারপরে কি আছে? ন আছে। আচ্ছা, র এবং ন আছে, কিন্তু আমার ওইখানে পরিবর্তনটা কি হয়েছে? স তো ঠিকই আছে, ন এবং ন, অর্থাৎ ন ঠিক আছে, নয়ের পরিবর্তে রটা ন হয়ে গেছে, অর্থাৎ পরেরটা প্রভাবটা হচ্ছে না। এটা ঠিকই আছে, এটা ভুল বলছি। ঠিক আছে, এটা ইয়াতে যাবে, পরাগততে যাবে। লেখায় ভুল। এটা কে প্রশ্নটা করেছে? শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা ওই যে স্লাইড করার ক্ষেত্রে ওই যে করা কি বলে, এই কি বলে এটাকে, যে কাট পেস্ট করতে এসে বসানোর ক্ষেত্রে এটা ভুলে গেছে। স্বর্ণ থেকে এটাই পাশে দেখেন, আপনি কিন্তু বুঝতে পেরেছেন। তার মানে আপনি বুঝতে পেরেছেন এখানে। এই উদাহরণটা কিন্তু পরাগততে, আমি কিন্তু ওইখান থেকে ওইখানে কী লেখা আছে ওইটা আমি খেয়াল করি না, আমি দেখেছি কী পরিবর্তন হয়েছে এটা আমি দেখি। ঠিক আছে, তাহলে স্বর্ণ থেকে স্বর্ণতে পরাগতর উদাহরণে চলে যাবে। আচ্ছা, আজি থেকে আইজ, এই দুইটা, এগুলো অবশ্য আমরা করেছিলাম, গত ক্লাসে পড়েছিলাম। আমরা একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি যাতে আমার লিখতে সুবিধা হয়। আচ্ছা, আজি থেকে আজ, এটা কিন্তু গত ক্লাসের। আপনি যদি ক্লাসটা করেন তাহলে আমার তো মনে হয় পারার কথা। ঠিক আছে, আইজ। আচ্ছা, যাক, হয়তো আপনার প্রবলেম হয়েছে, একটু দেখি। আজি থেকে আজ, আজি, আমার সাথে বলেন আজি, তাহলে ইটা কোথায়? শেষে। একটা জিনিস মনে রাখবেন, ব্যঞ্জন বর্ণের সাথে, আমার সাথে বলেন, ব্যঞ্জন বর্ণের সাথে আকার, ওকার, হ্রস্বইকার, দীর্ঘিকার, অর্থাৎ যত কার চিহ্ন আছে এগুলো সব ব্যঞ্জন বর্ণের পরে। এই যে এই রস্যইটা আগে মনে হচ্ছে না, এটা কখনই আগে না, পরে। রস্যকার, এই যদি এখানে রস্যকার এটা নিচে মনে হচ্ছে না, নিচে না, এটা কোথায়? পরে। আজু, উ, ঠিক আছে। তাহলে আমি যখন বলছি আজি, ঠিক আছে, তাহলে শেষ থেকে এই পাশে দেখেন আজি থেকে আজ, তাহলে কি ইটা কি বাদ পড়েছে? যেহেতু ইটা বাদ পড়েছে তাহলে কি ধ্বনিলোপ। তাহলে কোথা থেকে ধ্বনিলোপ পেয়েছে? শেষ থেকে। তাহলে কি অন্ত স্বরলোপ, এটার নাম কি? স্বরলোপ পেয়েছে, অন্ত স্বরলোপ। ঠিক আছে, এবার দেখেন আজি থেকে আইজ, আপনি যেটা বলেছেন আজি, তাহলে ইটা কোথায় আছে? ইটা ছিল শেষে, এই ইটা এখন আমি মাঝখানে লিখে দেব। এই ইটাই যে মাঝখানে, এই ইটা মাঝখানে লিখে দিয়েছি, বর্গীয় জোটা এখানে লিখেছি। তাহলে পরের যে ইটা আছে, পরের ইটা যদি আগে উচ্চারিত হয় সেটাকে বলা হয় অপিনিহিতি। তাহলে আজি থেকে যখন আইজ বলবো তখন অপিনিহিতি, আর আজি থেকে যখন আজ বলবো তখন সেটা হচ্ছে অন্তঃস্বরলোপ।
এটা গত ক্লাস, এটা না দিলেও পারতাম, এটা গত ক্লাসের। নাজনীন পাখি, অনেক প্রশ্ন ছিল পড়ানোর সময়, এখন সব খেয়ে ফেলেছে। আচ্ছা, এটা তাহলে আপনি আবার যখন দেখবেন, কি বলে, রেকর্ডেড দেখবেন, তখন ক্লিয়ার হবে। ক্লিয়ার যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো কমেন্ট করা যেতে পারে বা করা যেতে পারে অন্য কোনোভাবে। আচ্ছা স্যার, স্লাইডগুলোর পিডিএফ শেয়ার করা যাবে প্লিজ? রেকর্ডেড ক্লাসগুলো দেখে হাতে লিখে ফেলেন। আপনার ওই রেকর্ডেড ক্লাস দেখবেন বারবার, আর টেনে দেখবেন আর সাথে সাথে লিখে ফেলবেন। আপনার কিন্তু পড়া হয়ে গেল, আপনার এক্সট্রা করে আর করার কিছু নাই। নোট তৈরি করার দরকার আছে। হ্যাঁ, আপনি আর এরকম করতে পারেন যে আপনারা একজন নোট তৈরি করলেন, স্লাইডগুলো দেখে নোট তৈরি করলে সেটার ছবি তুলে আপনাদের যে গ্রুপ আছে বা আমাদের যে লাইভ এমসিকিউর যে গ্রুপ আছে, সেখানে গ্রুপে আপনারা শেয়ার করবেন। দেখবেন এখানে একটা স্টাডি গ্রুপ হবে, আলোচনা হবে। একজন বলবে যে আপনি এটা খুব সুন্দর হয়েছে, আরেকজনের প্রশংসা করবে, আরেকজন বলবে এই জায়গাটা ঠিক করেন। এটা ইন্সপায়ার্ড হবে, একজন আরেকজনকে দেখে আরেকজনের করতে ইচ্ছা করবে। এটা আপনারা করতে পারেন। আচ্ছা, কবাট থেকে কবাট পরাগত কি বললো, পরাগত সমীকরণ না হয়ে কেন বলছে? আচ্ছা, সমীকরণে বলেছিলাম এক ধরনের হবে। আচ্ছা আচ্ছা, এটা কি নাজনীন না দিনা? আপনাকে বলছি, একটু লক্ষ্য করুন। আপনি কি বলেছেন যে কবাট থেকে কি হলো, কপাট। এইটা আপনি বলছেন যে পরাগত সমীকরণ, এটা পরাগত তো হওয়ার কথা না। সমীকরণ না হয়ে ব্যঞ্জন বিকৃতি কেন হলো? আচ্ছা, পরাগত বলতে আপনি কোন সেন্সে বলছেন? যে ব এবং টর সাথে সঙ্গতি, তাই তো? অর্থাৎ টয়ের প্রভাবে ব চেঞ্জ হয়ে কি হয়েছে, ব চেঞ্জ হয়ে প হয়েছে। এই জন্য পরাগত সমীভবন আপনি বলতে চাচ্ছেন, বা সমীকরণ। কিন্তু এই যে আপনি যে নিজে এখানে লিখছেন যে পরাগত সমীকরণ না হলো না কেন, এই যে আপনি যে বললেন সমীকরণ কেন নাম দিয়েছে, মানে একই রকম হতে হবে। এটা যদি এরকম হতো, কবাট থেকে যদি এরকম হতো কটাট বা কট্টা, এরকম যদি হতো, অর্থাৎ একই রকম হবে। একই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? একই রকম হলে হবে আপনার সমীভবন। একরকম সমীভবন বলেছিলাম, অবশ্যই একই রকম হতে হবে। একই রকম যদি হয় তাহলে সমীভবন হবে বা সমীকরণ হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এখানে কিন্তু একই রকম হয় নাই। ঠিক আছে, একই রকম হয়েছে। এখানে ছিল ব, আর এখানে কি হয়েছে, প। আর এখানে কি আছে, ট। ঠিক আছে, কিন্তু এখানে এই প এবং ট কি একরকম হয়েছে? বা এইটাও যদি প, এইটাও মানে এই টও যদি প হতো, বা এই পটাও যদি ট হতো, সেক্ষেত্রে আমরা সমীভবনে নিতে পারতাম। আর পুরো লেকচার কি পরে দেখা যাবে? হ্যাঁ, শুধু এই লেকচার কেন, এর আগে আরও 8টি লেকচার আছে। আপনি 8টি লেকচারের যে কোনো লেকচার যে কোনো সময় আপনি ডাউনলোড করে সারা জীবন দেখতে পারবেন। আপনি এটা অনলাইনে দেখতে পারবেন, আপনার যখন ইচ্ছা তখন দেখতে পারবেন, সারা জীবন দেখতে পারবেন, সবসময় দেখতে পারবেন। মোবাইলে রেকর্ড করে রাখলে অফলাইনেও দেখতে পারবেন, ওখানে ডাউনলোডও করা আছে, আপনি ডাউনলোডও করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। মাঝে আটকে যায় কেন? এটা হয়তো আপনার ইতে সমস্যা ছিল, নেটের সমস্যা ছিল। এখন ব্যান্ডউইথ নেটের পুরো দেশেই খুব বাজে অবস্থা। আর বর্তমান সময় হ্যাঁ, সব জায়গায় নেটওয়ার্কের আসলে বেসিক্যালি খুব প্রবলেম করছে, যে কারণে আমরা নেক্সট ক্লাসগুলো আর একটু টেকনোলজিক্যালি অন্যদিকে যেতে পারি, তো সেক্ষেত্রে হয়তো স্ট্রিমিং আরো সুবিধা, ইউটিউব বা আপনি সত্যি অসাধারণ ক্লাস নিয়েছে, এইগুলা প্রশংসা করছে। আচ্ছা, নর্মালি কি আসলে এই এগুলা মানে কি বলবো, ধ্বনি পরিবর্তন আসলে একটু মানে প্যারা মনে হতে পারে আপনার কাছে, কিন্তু আপনি যদি একটু বোঝেন, বা আমিও যখন পড়াশোনা করেছি বা অ্যাডমিশন টেস্ট যখন ইউনিভার্সিটি করবো তখন যখন পড়েছি, তখন সত্যিকার অর্থে প্যারা মনে হয়েছে। তবে এটা শিওর, আমি অ্যাডমিশন টেস্টে যখন পড়েছি বা কোচিং করেছি আমি নিজেও তখন সত্যিকার অর্থে জীবন আমাকে এভাবে পড়ায় নাই, এর অর্ধেকও পড়ায় নাই। কী যে বলছে, খালি একটু ওই ধ্বনি পরিবর্তন একটু বলে দিয়েছে, আর স্বরসঙ্গতি বলে দিয়েছে, স্বরেরগুলো প্রগত পরাগতগুলো বলে দিয়েছিল, এই যে এটার বিপরীত হচ্ছে সমীভবনে হচ্ছে ব্যঞ্জনগুলো পরিবর্তন হয়, এরকম কয়েকটা শুধু বলে দিয়েছিল। আর বলে দিয়েছিল অভিশ্রুতি মানে হচ্ছে
চলিত থেকে সাধু থেকে চলিত হয়ে গেলে অবিস্তৃত হয়ে যাবে, এরকম কিছু টেকনিক বলেই শেষ। কিন্তু এর মধ্যে যে আরও অনেক ব্যাপার আছে, এগুলো কিন্তু আমরা পরে স্টাডি করে পরে কিন্তু এগুলো বের করা হয়েছে, কিন্তু ওই কোচিংয়ে আসলে ওইভাবে খুব ভালোভাবে পড়ে না। আচ্ছা শফিক, আবার বলছি, হ্যাঁ শফিক আপনাকে ধন্যবাদ, আমি এটা বলেছি, হ্যাঁ এটা পরাগত হবে। খুবই ভালোভাবে ক্লাসটা করেছে। ধন্যবাদ। আর তো কিছু লিখতেছে না দেখি। না ঠিক আছে। আচ্ছা কোনো বইয়ের নাম সাজেস্ট করবেন কি? আচ্ছা আপাতত কোনো বই লাগবে না, আপনাদের একটু এতে জানাই যে আমার মানে আমি একটি বই লিখছি এই ব্যাকরণের উপর, এবং আপনাদেরকে আমি এটুকু এনশিওর করছি যে আমি বাজারে যত বই আছে গাইড, যেগুলো খুব প্রচলিত বা চলে বা আপনারা কিনেন জানেন, সেই বইগুলো আমি দেখছি যে সেই বইগুলোর মধ্যে কী আছে, এবং আমাদের বেসিক যে মূল যে বইগুলো আছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত যত বই আছে সেই বইগুলো, এবং এছাড়া অন্য বাংলা ভাষার স্কলার যারা আছে তাদেরও এখন মানে এর জন্য বলছি না, মানে নামগুলো বলছি না, কারণ হচ্ছে আমাদের ওই চুরি হয়ে যায় আইডিয়া, অনেক ব্যাপার স্যাপার, যে কারণে নামগুলো বলছি না। তো এরকম অসংখ্য বই পড়ে আমি চেষ্টা করছি একেবারে নির্ভুল একটি কীভাবে সহজ করে আপনাদের বাংলা ব্যাকরণের যে 15 নম্বর আছে সেই 15 নম্বর কীভাবে আপনারা নিশ্চিত করতে পারবেন সেটি আমি চেষ্টা করছি। আপাতত 45তম প্রিলি তো এখনও সার্কুলারই হয়নি, আর এর মধ্যেই আমাদের কিন্তু বই চলে আসবে, এটা আমি কথা দিচ্ছি। আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ বই চলে আসবে। এখন আপাতত আপনারা যেটি করবেন, মানে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আজকে নিয়ে 9টি লেকচার হয়েছে, 9টি লেকচার আপনি বারবার দেখুন, দেখে আপনি একটি সুন্দর করে একটা নোট তৈরি করুন এবং পরীক্ষাগুলো দেন। এবং আমার বিশ্বাস যে এই যে 9টি লেকচার আপনি যদি খুব ভালোভাবে স্টাডি করতে পারেন, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু আপনি পারবেন, নিশ্চিত পারবেন। এরপরে আমার লেকচারগুলো যখন শেষ হয়ে যাবে, এর মধ্যে দেখবেন লেকচার আমার শেষ হয়ে যাচ্ছে, ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যেও দেখবেন যে আপনার স্টাডিও হয়ে গেলো, দেন বইটা চলে আসলো, দেন আপনি বই দেখে আরও ভালো করে পড়লেন, প্র্যাকটিস করলেন, করে দেন আপনি আপনার পরীক্ষাটা দিলেন। পরীক্ষা এখানকার যে ফাইনাল মডেল টেস্ট হবে 45-এর জন্য, সেই মডেল টেস্টগুলো দেবেন, তারপর ফাইনাল যে প্রিলিমিনারি পরীক্ষা আছে সেটা। হ্যাঁ ঠিক আছে। সো এখন আমি আপাতত কোনো বইয়ের কথা বলছি না, বইয়ের কথা আমি একটি বইয়ের কথা বলে দিলে আসলে কখনই একটি বই মানে না কী বলে এটাকে এনাফ না, একটা বইয়ের মধ্যে সব কিছু ভালো দেয়া থাকে না, কিন্তু আমি চেষ্টা করছি অনেকগুলো বই পড়ে টড়ে অনেক কিছু করে একটা ভালো একটা কিছু দেওয়ার, যা আপনার পাশে থাকবেন আশা করছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা একজন নাজনীন পাখি বলেছেন, নাজনীন পাখি কোথায়? আচ্ছা লগ্ন থেকে লগ্ন। আচ্ছা দেখেন আপনি এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, অ্যাকচুয়ালি আপনি জাস্ট খালি ব্যাপারটা বুঝলেই কিন্তু হয়ে যাবে, এবং শব্দটা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের বিষয়, এটা উচ্চারণের বিষয়। তো এক বলছে যে লগ্ন, হ্যাঁ লগ্ন থেকে লগ্ন, তাই তো? আচ্ছা এখন দেখেন আমার এখানে এখানে কি ছিল ল গ, আর কি ছিল ন, এখানে আমার কি হলো ল গ আর কি আছে গ। তাহলে এখন দেখুন তো গটা কিন্তু ঠিক আছে, গ এই যে ঠিক আছে, নটা চেঞ্জ হয়ে গেছে, নটা চেঞ্জ হয়ে গেছে। এখন নটা যে চেঞ্জ হলো, তাহলে এই গয়ের প্রভাবে ন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ প্রথমটা প্রভাবে দ্বিতীয়টা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি কি বলবো? প্রগত। কি বলবো? প্রগত সমীভবন। যেহেতু ব্যঞ্জন চেঞ্জ হয়েছে এই জন্য সমীভবন বা সমীকরণ, এবং একই রকম হয়েছে, গ একই রকম হয়েছে, আমার লজিকগুলোই করেছে প্রগত। ঠিক আছে। আচ্ছা এটা আমি পড়ানোর সময় ইয়াস নামটা মনে হয় যে মোজা যদি মোজো হয়, আচ্ছা মোজা থেকে হয়েছে কি মোজো, তাই না? একটু ইয়াসই তো নামটা, YAS ইয়াস মনে হয়। আচ্ছা একটু খেয়াল করুন, হ্যাঁ আচ্ছা কি বলেছে, পোজা থেকে পোজো। আচ্ছা আপনার প্রশ্নটা আবার পড়ছি যে মোজা থেকে মোজো যদি অনন্য হয় তাহলে পূজা থেকে পুজো কেন প্রগত, কেন এইটাই তো জানতে চেয়েছেন। আচ্ছা দেখেন
আমরা পড়ছি কি ধ্বনি পরিবর্তন। এই দন্তন্য এই দুটার উচ্চারণ কি? দন্তন্য বা মূর্ধন্য যাই উচ্চারণ করি না কেন আসলে কি নয় উচ্চারণ করি। রস্বই দীর্ঘই যাই উচ্চারণ করি না কেন আসলে কি উচ্চারণ কি? ই। হ্রস্ব দীর্ঘ হ্রস্ব বা দীর্ঘ যা উচ্চারণ করি না কেন আসলে কিন্তু ও। আমরা একটা ধ্বনি পরিবর্তন করছি, আমরা কিন্তু বর্ণ পরিবর্তন করছি না, পড়ছি কি ধ্বনি পরিবর্তন। তাহলে আপনি দেখেন মোজার মো এখানে চেঞ্জ হয়েছে উ, আর জায়ের যা চেঞ্জ হয়ে গেছে জো, অর্থাৎ দুইটা মারামারি লেগেছে, দুইটা চেঞ্জ হয়ে দুই রকম হয়ে গেছে, মানে আগের একটা ঠিক নেই, তাই না? আর দুইজনের পরিবর্তে দুইটার পরিবর্তে ভাইস ভার্সা বলে এটাকে। তো পূজা দেখেন, পূজার কি ছিল পু, এখানেও দীর্ঘকার আছে না হ্রস্বকার আছে এটা আমার জানার বিষয় না, কারণ উচ্চারণ এখানে যে পূজার আমি দীর্ঘকার দিয়েছি উচ্চারণ কি পু, যদি আমি হ্রস্বকার দিতাম তাহলে উচ্চারণ কি হতো প বা পু পু, এর অন্য কিছু হতো না, উচ্চারণ তো একই, ধ্বনি তো একটাই, আমরা পড়ছি ধ্বনি পরিবর্তন, তাই না? তাহলে পু, এই কারণে আমি এখানে তাহলে আপনার যদি খুব প্রবলেম হয় তাহলে আপনি পুজো বানানটা এইভাবে লিখতে পারেন। তবে এই পুজোটা যেহেতু ই রূপ চলিত রূপ, এই কারণে চলিত রূপে কি হয় হ্রস্বকার হয়, ঠিক আছে? এটা বানানের নিয়মে হ্রস্বকার হয়ে গেছে, পূজা থেকে পুজো। বানানটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে এরকম যে তৎসম শব্দের দীর্ঘকার তদ্ভবে গিয়ে হ্রস্বকার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে তৎসম আর এটা হচ্ছে তদ্ভব রূপ, এই জন্য হ্রস্বকার হয়েছে। হ্রস্বকার হোক আর দীর্ঘকার হোক উচ্চারণ তো একই, ধ্বনি তো একটাই উ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই পু কিন্তু ঠিক আছে, আর এই যাটা হয়ে গেছে জো, তাহলে প্রথমটা কিন্তু ঠিকই ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা প্রগত। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার, অনেক হয়ে গেছে। 1 ঘন্টা 41 মিনিট হয়ে গেছে, অনেক বড় অনেক। আচ্ছা, কি প্রশ্ন করছে? সংবাদপত্র এবং পত্রিকার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, পার্থক্য আছে। সংবাদ বহন করার জন্য যে পত্র, নামের মধ্যে আছে সংবাদ বহন করার জন্য যে পত্র, সেটি হচ্ছে সংবাদপত্র। আর পত্রিকা শুধু সংবাদ না, পত্রিকা হতে পারে আপনার একটা সাহিত্য পত্রিকা, অর্থাৎ শুধু সাহিত্য নিয়ে একটা পত্রিকা হতে পারে, কোনো একটা গবেষণা নিয়ে একটা পত্রিকা হতে পারে, ঠিক আছে? পত্রিকাটা একটু মানে একাডেমিক ব্যাপার অনেকটা, বুঝতে পেরেছেন? আর সংবাদপত্র মানে হচ্ছে এটা আজকে কি ঘটনা ঘটলো এটা প্রত্যেক দিন প্রকাশ পায়, এটার ভ্যালু কম। আর পত্রিকাটা হচ্ছে অন্য চিন্তা চেতনা করে সেই সাহিত্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, যে কোনো কিছু নিয়ে যখন একটা মানুষ একটা চিন্তামূলক লেখা লেখে, পরে এটা যে প্রকাশ হয় সেটাকে বলা হয় পত্রিকা। আর পত্রিকাটা এরকম সাধারণত দৈনিক হয় না, পত্রিকাটা হচ্ছে আপনার 15 দিন পরে হতে পারে, 1 মাস পরে হয়, 3 মাস পরে, 1 বছর পরে হতে পারে, ঠিক আছে? ওকে, যদিও আজকে এটা আমাদের পাঠ্য ছিল না, মানে বিষয় ছিল না, তারপরেও ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি ক্লাস শেষ করে দিতে পারি। আশা করি আপনারা পেরেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আলহামদুলিল্লাহ যে আজকে মানে খুব কঠিন এবং জটিল একটি টপিক ধ্বনি পরিবর্তন, এটা আমি শেষ করতে পেরেছি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি, অনেক বেশি পরিশ্রম করুন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আজকের ভালো একটি জায়গায় যদি যেতে চান তো আপনাকে পরিশ্রমের কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো ক্লাস এখানে শেষ করছি আজকের মতো, আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। শুভরাত্রি।